বলতেছে মানে রাইটারদের ক্ষেত্রে আসলে খালি বার্গেনিংটা শুরু হবে, অন্য সময় আর্ট ডিরেকশন হ্যাঁ বাজেট লাগবে ঠিক আছে, কস্টিউম হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ডিওপির বাজেট সবাই জানে। একজন রাইটার একটা কালজয়ী ক্যারেক্টার তৈরি করছে, সেই ক্যারেক্টার দিয়ে অনেক রকম ভাবে অনেক জায়গায় ব্যবসা হচ্ছে, কিন্তু সে রাইটারের আর কোনো নামগন্ধ নাই। মানে আমি প্রডিউসিং এ যেয়ে দেখছি যতগুলো এইচওডিজ আছে সবচেয়ে কম পেমেন্ট আসলে রাইটার। হ্যাঁ সবগুলো মানে এটা ইভেন লোকেশন ম্যানেজার, কস্টিউম, আর্ট তো আর্টই, হ্যাঁ সবার পেমেন্ট হচ্ছে রাইটারদের চেয়ে বেশি। এটা একটা ইনসেন ঘটনা যেখানে রাইটার হচ্ছে সবচেয়ে মেইন কাজটা করে দিচ্ছে। মানে আমি যে দৌড়টা শুরু করব, দৌড়ের প্রথম জিনিসটা রাইটার করে দিতেছেন। রাইটারকে তুমি এমনিতে আন্ডার পে করতেছো, তারপর ডেভেলপমেন্ট ফান্ড দিচ্ছ না, তুমি ভাবতেছো সে ওয়ার্ল্ডের বেস্ট ক্লাস জিনিস লিখে নিয়ে আসবে, লিখে নিয়ে আসার পরেও তুমি সেই আইপিটা খেয়ে দিচ্ছ, তাহলে তুমি রাইটারদের কাছ থেকে তুমি কি আশা করো? আপনাকে বললো যে ভাই 3 কোটি টাকা বাজেট, আপনি 3 কোটির 3% নিছেন, 3 লাখ, কথার কথা বলতেছি, হ্যাঁ, বা একটা পার্সেন্টেজ নিছে, 5% নিছে, তো এখন 5% নিছেন, আপনি পরে জানলেন এটা বাজেট আসলে 7 কোটি, তাহলে আপনি কোনো অফিসিয়াল ডকুমেন্ট না তখন আবার কি হবে, ধরুন পত্রিকায় আসবে 7 কোটি, তখন আপনি যখন বলবেন যে 7 কোটি বাজেট, তাহলে আমার এই অবস্থা কেন, তখন বলবে যে এটা তো বলছি, এটা তো প্রমোশনের জন্য বলছি, আসলে তো তার না। এই প্রশ্নটা আমরা ডিরেক্টর সাউন্ড টেবিলেও যেটা করবো সামনে সেটাতেও রাখবো, তবে আপনাদের কাছেও জানতে চাচ্ছি যে বাংলাদেশের অডিয়েন্স পুরোপুরি ভাগ হয়ে গেছে 2 ধরনের, যে মাল্টিপ্লেক্স অডিয়েন্স এবং সিঙ্গেল স্ক্রিন অডিয়েন্স। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যেই সিনেমা মাল্টিপ্লেক্সে দুর্দান্ত ব্যবসা করতেছে সেটা সিঙ্গেল স্ক্রিনে তেমন চলতেছে না, অ্যান্ড ভাইস ভার্সা। যেহেতু আমাদের মার্কেটটাই খুব বেশি বড় না, এখন কেবল জাস্ট সিনেমার ইনিশিয়াল রেভলিউশন হচ্ছে বাংলাদেশে, সো আমাদের দরকার যে প্রত্যেকটা সিনেমায় যাতে 2 জায়গায় চলে। সো কিছু এক্সেপশন এক্ষেত্রে আছে, যেমন তুফান, তাণ্ডব, সেগুলো বিগ বাজেট অ্যাকশন সিনেমা, কিন্তু ইন জেনারেলের ক্ষেত্রে এটা খুব রেয়ার। এই 2টা অডিয়েন্সকে এক করার ক্ষেত্রে কি কি প্রসেস আছে বলে আপনাদের কাছে মনে হয়? এগেইন এই প্রশ্নটা মোর অফ এ ডিরেক্টরস প্রশ্ন, কিন্তু আমরা এই রাইটিং টেবিলে ওইটা করতে চাচ্ছি। আমার কাছে মনে হয় যে 2 অডিয়েন্সকে এক করার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে কেন হয় না, আমার মনে হয় অডিয়েন্স রেডি না, ব্যাপারটা তা না, আমাদের একটু ব্যাকওয়ার্ড অডিয়েন্স আছে, এটা তো অস্বীকার করার জায়গা না, কিন্তু যেহেতু আমাদের রাইটিং এখন ওয়ার্ক করতেছে, হাওয়া যেমন 2 জায়গায় খুব ভালো ব্যবসা করছে, সিঙ্গেল স্ক্রিনেও খুব ভালো করছে, এইতেও খুব ভালো করছে, পরাণ করছে প্রবাবলি, এরকম অনেকগুলো সিনেমার রেফারেন্স আছে যেগুলো আসলে ভালো করছে, এবং আমরা যেগুলোকে বলি যে আমাদের সিনেমা, ওইগুলো আসলে যেমন এরকম কয়েকটা সিনেমাও ভালো করছে। উৎসবকে সিঙ্গেল স্ক্রিন রিলিজ হয়েছিল মনে হয় না, হয়েছিল, আচ্ছা অল্প কয়েকটা। সো ওই ব্যাপারটা হচ্ছে যে আমরা আসলে প্রথম 2 সপ্তাহ আসলে রিস্কই নিতে চাই না যে আমার সিনেমাটা সিঙ্গেল স্ক্রিনে যাবে, আর প্রথম 2 সপ্তাহ আসলে তো হলের দখলটা নিয়েও একটা মারামারি থাকে। সো ওইটাও আসলে আমাদের সিনেমাকে ভরসা করে হলমার্কটা নিয়ে যায় না, এটা আসলে আমাদের আসলে কতটুকু আগ্রহ হচ্ছে, আমার মনে হয় যে হলের ব্যাপারটা হচ্ছে অনেক বেশি ঝামেলা হয়, আর আমাদের দেশের বড় সিনেমাগুলো তো ঈদে রিলিজ হয়, সো ঈদের ব্যাপারটা আসলে একটা মেজর ইস্যু হয়ে যায়, কারণ ওই সময় মেজর স্টার কাস্টদের সিনেমা রিলিজ হয়, হলমার্করা তাদেরটা নিয়ে যাওয়ার ট্রাই করে, এরকম অনেক কিছু আছে। কিন্তু আমার মনে হয় যে ভালো গল্প আসলে অডিয়েন্স সবসময় দেখতে চাই, এইটার আসলে কোনো বিকল্প না, এটা সিঙ্গেল স্ক্রিনেও চলবে, এটা মাল্টিপ্লেক্সেও চলবে, এটার আসলে আমি আসলে কোনো পার্থক্য দেখি না। জিনিসটা হচ্ছে কিছু জিনিস থাকতে পারে যে আমার সিনেমায় কমার্শিয়াল এলিমেন্ট আছে কিনা, বা আমি আসলে দর্শককে এন্টারটেইন করতে পারছি কিনা, দর্শক এন্টারটেইনড হইতে চাই, সেটা আসলে সেটা বিগ স্ক্রিন সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেক্স সিঙ্গেল স্ক্রিন আমার মনে হয় না এটা আসলে ম্যাটার করে। অডিয়েন্স ক্যাটার করে সিনেমা বানাইলে আসলে সেটা নিজের সিনেমা হয় না, আমার কাছে সেটা মনে হয়। আমি যেই সিনেমাটা বানাইতে চাই ওইটাই আসলে বানাইতে চাই, এবং ওইটার আমি নিজে একটা অডিয়েন্স, তো আমি কী ধরনের এন্টারটেনমেন্ট পছন্দ করি সেটা আসলে ম্যাটার করে। কিন্তু আলটিমেটলি শুধুমাত্র অডিয়েন্স ক্যাটার করে আমার মনে হয় না আমরা কোনো রাইটারই আসলে লিখি। এটা আসলে আমাদের কিছু নিজেদের কিছু বক্তব্য আছে, আমরা কিছু গল্পে বিশ্বাস করি, সেটা লিখতে চাই, এবং আমার ধারণা যে আমি নিজের যেটার উপরে বিশ্বাস থাকে সেটা আসলে সব জায়গায় ওয়ার্ক করে। এটা আসলে এই কোশ্চেনের সবচেয়ে ভালো অ্যান্সার আসলে হল মালিক আর প্রডিউসাররা দিতে পারবে। আমার মনে হয় আমরা আসলে খুবই অনুপযুক্ত মানুষ। এটা একটু অ্যাড করি আমি, মানে সিদ্দিক ভাইয়ের সাথে কানেক্ট করি আর কি, বলি যে আমার কাছেও একই জিনিস মনে হয় যে এই যে তফাৎটা এটা আসলে রাইটারদের উপরে আসলে ডিপেন্ডেন্ট না। মানে জিনিসটা যদি আমি সিঙ্গেল স্ক্রিন আর মাল্টিপ্লেক্সের আসলে মানে পার্থক্যটা হিসাব করি, যার পার্থক্যটা মূল পার্থক্যটা হচ্ছে এটার টিকিট প্রাইসে। সো টিকিট প্রাইস কিন্তু অডিয়েন্সের মধ্যে একটা
মানে প্রথম লেয়ারে একটা পার্থক্য তৈরি করতেছে। দ্বিতীয় পার্থক্যটা হচ্ছে এটার পরিবেশে। যেমন আগে যখন মাল্টিপ্লেক্স ছিল না তখন কিন্তু সিঙ্গেল স্ক্রিনগুলোতেই সব রকম সিনেমা হলেই তো সিঙ্গেল স্ক্রিনে চলতো, এবং সিঙ্গেল স্ক্রিনের পরিবেশও তখন খুব ভালো ছিল। ইভেন সিঙ্গেল স্ক্রিন হলেও এসি ছিল। তারপরে উপরে এমনও আমার এক্সপিরিয়েন্স আছে যে উপরে বক্স নামের একটা সেপারেট কেবিনের মতো থাকতো, যেখানে 5-7 জন বা 10 জন লোক সেপারেটলি বসতে পারতো, অলমোস্ট ভিভিআইপি কেবিন। তো এইরকম কিন্তু অনেক ব্যবস্থা ছিল। তো সিঙ্গেল স্ক্রিনেই মানুষজন দেখতো, ওটাই একমাত্র মানে রাস্তা ওইটাই ছিল। তো এখন যখন ভাগটা হলো, মাল্টিপ্লেক্সগুলোতে কি হয়, মাল্টিপ্লেক্সগুলোতে যেহেতু একসাথে কয়েকটা সিনেমা চালানোর সুযোগ থাকে, তো মাল্টিপ্লেক্সের যারা ওনার তারা আসলে এই ভ্যারাইটি অফ কন্টেন্ট দেখানোর তাদের আগ্রহ থাকে। কারণ যদি 3টে স্ক্রিন থাকে তাহলে আপনার 3 রকম ফিল্ম আসলে আপনি অ্যাট এ টাইম দেখাতে পারতেছেন। সিঙ্গেল স্ক্রিনের ক্ষেত্রে সেটা সে পারতেছে না। তো সিঙ্গেল স্ক্রিনের যারা ওনার তাদের ক্ষেত্রে অলওয়েজ এরকম একটা মাইন্ডসেট থাকে যে তারা আগে থেকেই ধরে নেয় যে আচ্ছা কোন ফিল্মটা চলবে কোন ফিল্মটা চলবে না। আমার তাদের কিছু প্রিসেট থাকে যে আচ্ছা এই হিরোর ফিল্ম চলবে বা এর বাইরে ফিল্ম চলে না, এই ধরনের প্রিসেট মাইন্ডসেট তাদের মধ্যে অলওয়েজ থাকে। তো সেই কারণেই যে গল্প নির্ভর যেই ফিল্মগুলো, আমরা যেই ফিল্মগুলোর কথাই বলি না কেন, সেই ফিল্মগুলা প্রডিউসাররাও ওই সিঙ্গেল স্ক্রিনে চালাইতে কমফোর্টেবল ফিল করে না। মানে এটা হচ্ছে একটা রিজন যে প্রডিউসারদের দিক থেকে তারা কমফোর্টেবল ফিল করতেছে না যে সিঙ্গেল স্ক্রিনে তারা প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে চালাবে। আরেকটা বড় রিস্ক এখন যেটা হয় যে পাইরেসির একটা বড় রিস্ক থাকে, যে মাল্টিপ্লেক্সগুলোতে যতটা কন্ট্রোলড স্পেস এনভায়রনমেন্টে আসলে ফিল্মগুলোকে চালানো যায় সিঙ্গেল স্ক্রিনে যায় না। তো সিঙ্গেল স্ক্রিনে যখনই যায়, যে কোনো কারণে, আমি বলতেছি না যে এটা সিঙ্গেল স্ক্রিনের মালিক বা তাদের কোনো আর কি তাদের প্রবলেম, কিন্তু সিঙ্গেল স্ক্রিন থেকেই এই ধরনের জায়গা থেকে আসলে হয় যে এই ধরনের পাইরেসির ঘটনাগুলো ঘটতেছে যখন সিঙ্গেল স্ক্রিনে যায়। তো এই রকম অনেকগুলো আসলে রিজন তৈরি হচ্ছে, মানে রিজন আছে যেই কারণে হচ্ছে সিঙ্গেল স্ক্রিন আর মাল্টিপ্লেক্স আসলে কন্টেন্টগুলো যাচ্ছে না। কিন্তু আমার মনে হয় যে যেই কন্টেন্টটা আসলে মাল্টিপ্লেক্সে চলতেছে, ভালো ব্যবসা করতেছে, সেটা সিঙ্গেল স্ক্রিনে চলারও যথেষ্ট মেরিট আছে। এবং আপনি যদি সোশ্যাল মিডিয়াতে দেখেন, ধরেন ভালো একটা ফিল্ম বনলতা এক্সপ্রেসের যদি আমি নাম ধরি বা দমের নাম ধরি, শুরুর কয়েক সপ্তাহ যাওয়ার পরে কিন্তু অডিয়েন্সরা বিভিন্ন জায়গায় কমেন্ট করতেছে যে আমার এলাকায় তো মাল্টিপ্লেক্স নাই, আমি কিভাবে দেখব। তো সেই অডিয়েন্সটা তো দেখতে চাচ্ছে, কিন্তু তার কাছে যেহেতু মাল্টিপ্লেক্স নাই, তো প্রডিউসারও সিঙ্গেল স্ক্রিনে দিতে সাহস পাচ্ছে না। আবার মানে এলাকাতে যেহেতু মাল্টিপ্লেক্স নাই, তো অডিয়েন্সটা আসলে ডিপ্রাইভ হচ্ছে, কিন্তু অডিয়েন্স নাই ব্যাপারটা সেই রকম না। এখন একটা প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে আপনাদের কি মনে হয় যে জাস্ট সিনেমা লিখে সার্ভাইভ করা পসিবল, বা জাস্ট রাইটিং করে সার্ভাইভ করা পসিবল, ভিজুয়াল মিডিয়ামে রাইটিং করে, যে সিনেমা, ওয়েব সিরিজ বা মিডিয়ায় রাইটিং করে? সো আপনাদের কি মনে হয় যে রাইটারদের পেমেন্ট কি আরও বাড়ানো উচিত, এবং ইন টার্মস অফ সিনেমা কীভাবে চলে, কতটুকু চললো, সেইটার উপর ভিত্তি করে একটা প্রফিট পার্সেন্টেজ কি রাইটাররা পেতে পারে, বা পেমেন্ট স্ট্রাকচারটা আপনাদের ইন জেনারেল রাইটারদের জন্য কেমন হওয়া উচিত বলে আপনাদের মনে হয়? প্রথম যেটা বললেন যে আসলে সার্ভাইভ করার বিষয়টা, আমি কিন্তু করতে পারছি। আমি ধরেন প্রায় 2-3 বছর মাঝখানে পুরোপুরি অন্যান্য পেশা যা ছিল আমার, আমি তো বিজ্ঞাপনের লাইনে ছিলাম, ওসব জায়গা ছেড়ে দিয়ে পুরোপুরি রাইটিংয়ে ছিলাম। আমি করতে পারছি, খুব যে ভালো পারছি তা বলতে পারবো না, মানে মোটামুটি চলে যায় এরকম আর কি। মানে আমার অনেক স্যাক্রিফাইস ছিল আর কি, মানে আমি অন্য পেশায় আরও বেটার আয় রোজগার করছি, যেখানে এখানে এসে সেটা আমি পাইনি। কিন্তু চলতে পারি নাই তা না, চলতে পারছি। এবং যদি আরও এফোর্ট দিতাম, আরও বেশি ধরেন যে ফরমাইশি কাজ করা লাগতো। বেসিক্যালি যেটা হয় যে আমি যেখানে সরে যাওয়ার রিজনটা হচ্ছে, আমার কাছে মনে হয়েছে আমার যদি লেখাটাই রুজি রুটি পেশা হয়ে যায়, তাইলে আমার পক্ষে বাঁচা সম্ভব হবে না। আমার কাছে যা আসবে তাই তো করতে হবে ফরমাইশিভাবে, কারণ তখন তো মানে ভাই আমার তো পেট চলে হচ্ছে লেখায়, তাই না? তো তখন আমি তো আমার পক্ষে আর বেছে বেছে লেখা সম্ভব ছিল না। এবং আমি অনেকগুলো নাটক করছি ওই সময় বাধ্য হয়ে, অনেকটা মানে যেগুলোতে আমার নামও যায় না, আমি বলছি যে আমার নাম দিয়েন না, কারণ ওই নাটকে আসলে আমার নাম গেলে আমার ইমেজ পড়ে যায়। তো এই ঘটনাগুলো ঘটছে আমার সাথে। তো দ্যাটস ওয়াই আমি তখন চিন্তা করলাম না, আসলে আমার তো অলওয়েজ লেখালেখিটা ছিল আমার প্যাশনের জায়গা, এবং আমি এটা ভালোবেসে কাজটা করছি। আমি যদি এখন এই কাজ করতে থাকি তাহলে বেসিক্যালি মানে নাজিমুদ্দৌলা হয়েছে কিন্তু ভালো মানে কোয়ালিটির কারণে, কোয়ান্টিটির কারণে না। সো আমি যখন কোয়ান্টিটির দিকে নজর দিই তাহলে কিন্তু আমি আর থাকতে পারবো না। তখন আমি আবার সরে গেলাম, আমি আমার পূর্বে যে পেশা ছিল অ্যাডভার্টাইজিং সেক্টরে, ওখানে চলে গেছি। এখন যেটা হয় যে আমি খুব বেছে বেছে কাজ করতে পারতেছি। যদি প্রজেক্ট পছন্দ না হয়, ডিরেক্টর এবং তার প্ল্যান ভালো না লাগে, আমি মানা করতে পারতেছি, কারণ আমার সেই বার্গেনিং পাওয়ারটা আছে। সো
দ্যাটস ওয়াই মানে ওই যে ক্রিয়েটিভিটির যে চুলকানিটা ওটার কারণে হচ্ছে আমি ওইটা করতেছি। বাট সার্ভাইভ করা আসলে সম্ভব, কিন্তু সার্ভাইভ করলে যেটা হবে যে ক্রিয়েটিভিটিটা স্যাক্রিফাইস করতে হবে ভাই। তখন আপনাকে পুরোপুরি একদমই ফরমাইশি টোনে যা ডিরেক্টর বলবে তাই লিখে দিতে হবে, কিছু করার নেই, কারণ আপনাদের চলতে হবে। এটা একটা ব্যাপার। আমি তোমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে শেয়ার করলাম, বাট ইন জেনারেল আসলে এই বিষয়টা মানে অতটা সহজ না। বেসিক্যালি আমার কি হয়েছে, আমি তো আগে লেখালেখিতে মানে স্ক্রিপ্ট রাইটিং আসার আগে থেকে লেখক ছিলাম। সো অ্যাজ এ রাইটার আমার একটা পরিচিতির জায়গা ছিল, দ্যাটস ওয়াই সব ডিরেক্টর আমার কাছে আসছে, আমার কাছে যাইতে হয় নাই। কিন্তু মানে একজন ইয়াং রাইটার যার প্যাশন লেখালেখি করা, সে টিকতে হবে, আসলে তার পক্ষে এটা খুবই ডিফিকাল্ট, এক্সট্রিমলি ডিফিকাল্ট। এটা আমি অনেক রাইটারের সাথে কথাবার্তা বলি, ওরাও বলে ভাই কাজ পাচ্ছি না, যদি রিকমেন্ড করতে পারেন ভালো হয়। তো ওদের আসলে ওই আমি তো চিন্তা করতেছি যে আমি বেছে করব, ওর তো মানে ও কাজই তো পাচ্ছে না, এরকম অনেকেই আছে। তো বেসিক্যালি সত্যি আসলে এই যদি কেউ চায় যে পেশা হিসাবেই লেখালেখিকে নিবে এবং হচ্ছে স্ক্রিপ্ট রাইটিং, নভেল রাইটিং সব কিছু করে সে তার লাইফ লিড করবে, এটা আসলে খুব ডিফিকাল্ট সিদ্ধান্ত। কেউ যদি 100% কনফিডেন্ট না হয়, যে আসলে তার লেখার উপরে কনফিডেন্স না থাকে যে না আমি যা লিখবো মানুষ পছন্দ করবে, তাহলে আমার মনে হয় না এইটা ট্রাই করা উচিত। হ্যাঁ, আর একটা ব্যাপার হচ্ছে যে শুধুমাত্র ভালো লিখতে পারলেই যে আসলে ভালো মানে সার্ভে করতে পারে তাও কিন্তু না। এখানে রাইটারের এক্সট্রা অনেক গুণাগুণি লাগে, বুঝছেন, মানে মার্কেটিংয়ের গুণও লাগে, আবার ধরেন যে কি লাগে, ধরেন গলাবাজি করা, একটুখানি তেল দেওয়া, বিভিন্ন জায়গায় গিয়ে একটু চেহারা দেখানো, সময় কাটানো, এগুলোও লাগে। বিকজ আদারওয়াইজ তো ওর হাতে কাজটা আসবে না। সবার সাথে সময় টময় কাটানো, সেই দেখা যায় মানে আমি একটা কন্টেন্ট লিখছি, আমি ডিরেক্টরের সামনে না থাকলে ও যখন কোথাও গিয়ে ইন্টারভিউ দেয় আমার নাম বলতে ভুলে যায়, পরে বলে ভাই আপনি তো আসেন না। তো বিষয়টা আসলে এরকম, কাজ পাইতে গেলেও তো সামনে যাওয়া লাগবে। তো বাংলাদেশের আসলে মানে সিক্রেটটাই আসলে এরকম যে কেউ যদি আসে, আমি তাকে বলি 100% প্যাশনেট যদি হও, কনফিডেন্ট হও, তাইলে ভাই আসো। আর শুধু লেখার উপর ভরসা করো না, তোমাকে এক্সট্রা অনেক ব্যাপার স্যাপার আছে, এগুলো তোমাকে সার্ভ করতে, দ্যাটস দ্য রিয়েলিটি। আসলে কিছু করার নেই, এটা বাস্তব, এটা মেনেই করতে হবে আর কি। আচ্ছা, নাজিম ভাই যেটা বললেন, আমার যদি আমি পার্সোনালি বলি, আমি যেহেতু লিখেছি খুব কম, আমার সেপারেট আরেকটা প্রফেশন আছে, বাট আমার এক্সপিরিয়েন্স বেশ ভালো ছিল। মানে আমি যাদের সাথে কাজ করেছি বা ইয়ের জায়গা থেকে আমার পেমেন্ট বা আদার্স ইয়েতে আমার এক্সপিরিয়েন্স ভালো ছিল। কিন্তু আমি মানে আমার ফেলো রাইটার্স বা যাদের মানে অনেকের সাথে তো কথা হয়, মানে আমিও ধরেন অনেক সময় চিন্তা করি যে আমি অ্যাজ এ মানে ফুল টাইম রাইটার হিসেবে নিজের মানে ক্যারিয়ারের জন্য ট্রাই করবো কিনা সবচেয়ে আমার কাছে যেটা বড় বাধা মনে হয় সেটা হচ্ছে পেমেন্ট কত হচ্ছে বা পেমেন্টের অ্যামাউন্টটা কেমন, সেটার থেকেও বেশি মানে পেমেন্টটা ঠিকঠাক হওয়া। মানে বেশিরভাগ এটা কিন্তু খুব কমন প্র্যাকটিস যে একটা অ্যাডভান্স হওয়ার পরে বা একটা হাফ পেমেন্টের পরে যখন জিনিসটা চলে গেল বা শুটিং হয়ে গেল, তারপরে আর রেস্ট অফ দ্য পেমেন্ট হচ্ছে না বা অনেক দিন গ্যাপ হচ্ছে, অথবা যেই রাইটারের সাথে পরবর্তীতে কাজ হওয়ার সম্ভাবনা নাই সেই রাইটারের সাথে হয়তো বা পেমেন্ট দেওয়ারও আর মানে চান্স নাই, এরকম টাইপ ঘটনা ঘটে। এটা একটা বিষয়। আর দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এই ক্রিয়েটিভ সেক্টরে আইপি বা রয়্যালিটির যে ব্যাপারগুলা, মানে এটা কিন্তু মানে একজন মানে শুধুমাত্র রাইটারদের জন্য আমি বলছি না, মানে আদার সেক্টরে ওভারঅল বিভিন্ন ইয়েতে, তার মধ্যে রাইটার তো অবশ্যই, রাইটিং, মিউজিক, এসব ক্ষেত্রে তো রয়্যালিটির ব্যাপারগুলো সাধারণত আসে। সো এইটা একজন রাইটারকে ব্যাকবোন শক্ত করতে আসলে খুব হেল্প করে, যেটা আমাদের বাংলাদেশে মানে এটা নিয়ে কেউ কোনোদিন কথাই বলে না। মানে এটা যে এক্সিস্ট করে কোনো জায়গায়, মানে এটা নিয়ে কারো কোনো নাই, এককালীন একটা পেমেন্ট দেওয়া হয়, এটাই মনে হয় যেন অনেক। আচ্ছা, পেমেন্ট তো দেওয়া হচ্ছে অনেক। সো এই হ্যাঁ মানে ক্রেডিট, হ্যাঁ ক্রেডিট সো মানে ওই জায়গা থেকে মানে রয়্যালিটি একজন রাইটার মানে নাজিম ভাই যেটা বললেন যে ওই রেগুলার বেসিসে মানে রাইটিং তো একটা লম্বা প্রসেস। মানে এটা কিন্তু এরকম না যে আপনি 1 মাস 2 মাস বা 3 মাস কাজ করলেই আপনার কাজ শেষ হয়ে গেল। মানে একটা কন্টেন্টের সবার শুরু হয় হচ্ছে রাইটারকে দিয়ে, এবং সেই রাইটার যে আসলে কতদিন লিখতেছে তারও কিন্তু কোনো ঠিক ঠিকানা নাই। মানে এরকম না ব্যাপারটা যে আমি জানি আমার শিডিউল করা, আমি 15 দিন 20 দিন 1 মাসে লিখবো। মানে একটা রাইটিং প্রসেস 6 মাস 1 বছর 2 বছর 2.5 বছর পর্যন্ত যাইতে পারে। তো সে যদি একটা ভালো কাজের জন্য ভালো যে এফোর্ট দিছে সেই ভালো কাজের জন্য রয়্যালিটির কোনো ব্যবস্থা না থাকে, যে আমার একটা আমি বা এমন একটা ক্যারেক্টার, কালজয়ী একটা ক্যারেক্টার তৈরি করছি, একজন রাইটার একটা কালজয়ী ক্যারেক্টার তৈরি করছে, সেই ক্যারেক্টার দিয়ে অনেক রকমভাবে অনেক জায়গায় ব্যবসা হচ্ছে, কিন্তু সে রাইটারের আর কোনো নামগন্ধ নাই। ইভেন এমনও হয় যে ধরেন
মানে ফ্রাঞ্চাইজি হয় না যে একটা একটা সিজন বা একটা ফিল্ম স্পিন অফ হয়, সো সেই ক্ষেত্রে লেখার একজন রাইটার হয়তো বা প্রথমবার সেটা লিখছে, তারই ক্রিয়েট করা, কিন্তু সেইটা যখন অন্য আরেকটা ফ্রাঞ্চাইজ আরেকটা ফিল্ম তৈরি হচ্ছে, পার্ট 2 হচ্ছে, স্পিন অফ হচ্ছে, অথবা আরেকটা সিজন হচ্ছে, সেই রাইটার তো নাও থাকতে পারে, মানে সেই রাইটার তো নাও থাকতে পারে, কিন্তু রয়্যালিটি যেহেতু কোনো ব্যবস্থা নাই, সে তো এককালীন পেমেন্ট নিয়ে সে অফ হয়ে গেছে, তারপরে যে লিখতেছে তার সে যেটা তৈরি করছে সেটার উপর বেসিস করেই তো লিখতেছে। তো এই জায়গাগুলো আসলে খুব বেশি আমাদের এখানে কেয়ার করা হয় না, বা মানে এই জায়গাগুলোকে আরও কীভাবে ফর্মালাইজ করা যায় সেই জায়গাগুলো মনে হয় নোটিস করলে রাইটারদের ব্যাকবোন শক্ত হবে। আচ্ছা, আমি যদি খালি বলতে চাই যে নাজিম ভাই যেটা বললো যে প্রথম দিকে এরকমভাবে জব করে রাইটিং করতো, তারপরে শুধু রাইটিং করলো, তারপর আবার এখন জব বা ওনার সেটা যেটাই হোক, কিন্তু আবার আরেকটা কাজের সাথে সাথে রাইটিং করতেছে। সো এটা রিসেন্টলি হয়েছে আসলে ইন্ডাস্ট্রির প্যাটার্ন, ইন্ডাস্ট্রিটা এরকম। এখন আমিও সেম, আমি টিভি নাটক লিখতাম যখন স্টুডেন্ট ছিলাম, তখন টিভি নাটক লেখা শুরু করলাম, তারপর কয়েকদিন লিখলাম, লিখে আমি চিন্তা করলাম যে আসলে এটাতে আসলে কাজ হবে না, এবং আমি অ্যাড ফার্মে জয়েন করলাম। বিকজ আমি জানতাম না অ্যাড ফার্ম কী, বাট আমি খালি জানতাম সে লেখার জব আছে, কিছু লিখতে হয়। সো ওটার মধ্যে থাকলাম, এবং একটা সুবিধা হয়েছে। এবং এরপরে কী হয়েছে, আমি ঢুকে আমি একটা ফিল্ম লিখছি আয়নাবাজি, এরপরে আমি আর 7-8 বছর কিছু লিখিনি, বিকজ আমি চাইছিলাম যে ওইখানে ক্যারিয়ারটা ঠিকঠাক করি। সো ওইখানে একটা ক্যারিয়ার একটা পজিশনে আসার পরে আমি তুফান লিখছি পরে এসে, মানে অনেক গ্যাপ, মানে 2015 to 2023-4 এরকম আর কি গ্যাপ। সো আমি ওরকম লিখে ওখানে লিখতে চাইছি, কিন্তু লেখার প্র্যাকটিসটা ছিল, কারণ ওখানে প্রতিদিনই কোনো না কোনো ফিল্ম লিখতে হইতেছে আর কি, মানে এভরিডে। তো এটা ঠিক যে আসলে পেমেন্টের জায়গা থেকে আর আমার পার্সোনালি কোনো ঝামেলা হয় নাই কোনো পেমেন্টে, একটা প্রজেক্ট ছাড়া, হ্যাঁ নাম বলতেছি না, বুঝতেছেন যারা শুনবে, তো এটা ছাড়া আমার আর কখনোই কোনো নাটক ফিল্ম কোনো কিছুতেই কোনো পেমেন্ট নিয়ে কোনো প্রবলেম হয় নাই। কিন্তু আমার হয় নাই বলে আরেকজনের হয় নাই তা না, এটা আরেকজনের হয়েছে, আরেকজনের হবে, আমারই বা কোনো একদিন হইতে পারে, তাই না? সো এটা হইতে থাকবে। এই আমার কাছে কথা হলো যে এটা রিজন হইলো ইন্ডাস্ট্রি এরকম। এখন আবার আমাদের অনেক কাজও হইতেছে না, মার্কেটটাও এরকম নাই, যে কারণে যে আমি একটা ফিল্ম লিখে এমন টাকা কামাইছি যে আমার 1 বছর চলে যাচ্ছে, ব্যাপারটা তো এরকম না। বছরে 3টা ফিল্ম লিখলেও আপনি ওই জায়গাটা পৌঁছতে পারবেন না, মানে বছরে 3টা ফিল্ম লিখলাম একটা লোকের জন্য ইনসেন একটা ঘটনা, ফিল্ম রাইটারের জন্য। তো আপনি 3টা লিখেও দেখবেন যে আপনি বছরটা চলতে পারবেন না, কারণ টাকার প্যাটার্নটা এখন আসবে, কোনোটা একটু আটকে যাবে, কোনোটা একটু হাফ দিছে পরে দিব, যদি দিয়েও দেয় যে 3টা চক্র শুরুতে যদি টাকা দিয়েও দেয়, তাও আপনি ওই টাকা দিয়ে চলতে পারবেন না, কারণ স্ক্রিপ্ট রাইটারের পেমেন্টটা তুলনামূলক অনেক কম। মানে আমি প্রডিউসিংয়ে যেয়ে দেখছি যে এটা আগে অত ক্লিয়ার ছিলাম না, প্রডিউসিংয়ে যাওয়ার পরে দেখছি যে যতগুলো HODs আছে সবচেয়ে কম পেমেন্ট আসলে রাইটারের, হ্যাঁ সবগুলো, মানে এটা ইভেন লোকেশন ম্যানেজার, কস্টিউম, আর্ট তো আর্টই, হ্যাঁ সবার পেমেন্ট হচ্ছে রাইটারদের চেয়ে বেশি। এটা একটা ইনসেন ঘটনা, যেইখানে রাইটার হচ্ছে সবচেয়ে মেইন কাজটা করে দিচ্ছে। মানে আমি যে দৌড়টা শুরু করব, দৌড়ের প্রথম জিনিসটা রাইটার করে দিতেছেন। রাইটার হচ্ছে প্রি প্রোডাকশন ওয়ার্কের শেষ কাজ হিসাবে, এরপরে অবভিয়াসলি শুটিংয়ে থাকতে পারে, পোস্টে থাকতে পারে, সেটা অন্য আলাপ, বাট তার কাজটার মেইন কাজটা ডান প্রি প্রোডাকশনে, এবং তার কাজটা দেখা যায় না। এটা একটা রিজন হতে পারে, আমার কাছে মনে হয় যে কী রিজন যে এইটা তার কাজটা দেখা যায় না, কারণ সে তো লিখতেছে আড়ালে, সে জিনিসটা দিয়ে দিচ্ছে কিছু কাগজ কিংবা কিছু PDF কপি, এটা আসলে ছাড়া দেখা যায় যে সে তার কাজটা দেখা যাচ্ছে না, বাট একটা DOPর কাজ দেখা যাচ্ছে যে ও কী করতেছে। একটা লোকেশন ম্যানেজার দৌড়াইতেছে, কোথায় দৌড়াইতেছে, কোথায় যাইতেছে, ছবি তুলতেছে, পাড়াইতেছে, ওখানে পাই নাই, অনুমতি পাই নাই, ভাই সিস্টেমে করে ফেলছি। একটা কাস্টিং ডিরেক্টরকে দেখাচ্ছে 100 মানুষ নিয়ে আসছে একদিনে, ও মাই গড, এভরিথিং ভিজিবল। রাইটারের কোনো মালটা ভিজিবল না, ও যে লেখে এটাও ভিজিবল না। তো সো দ্যাট ওর কাছে লেখাই তো লিখে দিচ্ছে, এটা একটা রিজন আমার কাছে আছে। তো ডিরেক্টর মনে করে যে আমি যে চেঞ্জ করছি এটাই তো আমি লিখছি, রাইটার তো আসলে কিছু করে নাই। সো এটা একটা বিষয়, এবং সো এইসব কারণে রাইটারদের ফ্রাস্ট্রেশন আসে। রাইটারের ফ্রাস্ট্রেশন আমার পার্সোনালি আসে নাই কেন অনেক বেশি, বিকজ আমি একটা অ্যাড ফার্মে ভালো জায়গায় জব করতেছি, ভালো পজিশনে আছি। সো আমার হয়তো গায়েটা কম লাগতেছে, আচ্ছা হইতেছে না ভাই আমি লিখবো না, এই পেমেন্ট দিবেন, আচ্ছা দিতেছেন না, ওকে ভাই আমি লিখবো না, কোনো প্রবলেম নেই। যেমন আমি রিসেন্ট টাইমে মানে 3টা ফিল্ম আমি লিখিনি, মানে আসছে, তাই আমি বলছি যে ভাই এই তোরাও শুই না, বলছে না এটা তো আমাদের মার্কেট রেডি হয় নাই এই টাকা। তা আমি বলছি যে ঠিক আমি ওই জন্য তৈরি করতে চাই, পাকনামি আর কি। আমি বলছি ওটা করতে চাই, কারণ
আমি দেখছি যে রাইটারদের টাকা কম, সো আমি যদি বলেন যে হ্যাঁ, আবার আমি যদি একটু নিজের ঢোলও বাজাই যে আমার ফিল্ম তো কোনোটা ফ্লপ খায় নাই, যে এই ফিল্ম ফ্লপ খায়, আপনি তো ফ্লপ রাইটার, আপনার এই ফিল্ম ফ্লপ খাইছে, ওই রকমও না, তাহলে আমার টাকা বাড়াবেন না কেন? অন্তত আমার এত টাকা পরের ফিল্মে বেশি লাগবে। তো লাস্টে আমি আবার 2টা ফিল্ম লেখার জন্য পাচ্ছি, সেগুলো আবার মিলছে, আমি আবার করতেছি, কিন্তু আবার 3টা ফিল্ম মিলে নাই, করতেছি না। তো এই ফ্রাস্ট্রেশন থাকে, এবং অবভিয়াসলি সলিউশন কি? সলিউশন এটা কিন্তু এই জিনিস কিন্তু আসলে আমার এই হলিউডে যা দেখবেন, হলিউডে এরকম ঝামেলা আছে, 3টা ফিল্ম লেছে, 3টাই শেলফ, হ্যাঁ 3টা কবে বানাবো আমরা জানি না, ও ফ্রাস্ট্রেটেড। হ্যাঁ, পেমেন্টটা পাচ্ছে, পেমেন্টের ফ্রাস্ট্রেশন নাই, কিন্তু ওর উপর সৃষ্টির ফ্রাস্ট্রেশন আছে যে আমি 3টা ফিল্ম লিখছি, 3টারই পেমেন্ট পাইছি, কিন্তু 3টা ফিল্মই শ্যুট হবে না বা কবে হবে জানি না, ও 4th ফিল্ম পাচ্ছে না, কারণ ওর কোনো জিনিস নেই। ওরা ডিফারেন্ট ফ্রাস্ট্রেশন, ভাই আপনি কী লিখছেন? আমি তো ভাই লিখছি, ওগুলো কই, ওগুলো আসে নাই। তো টাকা পাইছেন কি পান নাই ওটা ফ্যাক্টর না, কিন্তু তখন আবার আমার কাজ যাইতেছে, টাকা কম পাইছি। সো এক এক ইন্ডাস্ট্রিতে এক এক রকম ফ্রাস্ট্রেশন। এখান থেকে বের হওয়া যেতে পারে কিভাবে? এখন আপাতত মনে হচ্ছে অন্য একটা জবের সাথে সাথে রাইটিং করলে বেটার, এটা হচ্ছে সবচেয়ে সহজ সলিউশন। 2 হচ্ছে ধীরে ধীরে যদি ইন্ডাস্ট্রিটাকে আমরা বড় করতে চাই, তাহলে অবশ্যই রয়্যালটির বিষয়টা আসতেই পারে, যে আমি তোমাকে এই টাকাটা এককালীন দিচ্ছি, এই পার্সেন্টেজ হলে লিখিত থাকবে একদম, এইটা পার্সেন্টেজ তুমি এই সময় পাবা। এটা শুধু রাইটার না, এটা ডিরেক্টর হিরোদের সাথেও ধীরে ধীরে করতে হবে। এই কারণে একটা হিরো যখন অনেক টাকা ধীরে ধীরে, তার অনেক ভালো ফিল্ম হচ্ছে, অনেক টাকা পেমেন্ট চলে আসলো, দেখা গেলো একটা ফিল্মের 1/3 টাকা বা হাফ টাকা তাকে দিতে হচ্ছে, তখন তাকে নিয়ে ওই ফিল্ম করার মতো আবার মার্কেট আছে কিনা, মানে ওই ফিল্মের জন্য মার্কেট নাই, তখন ওই হিরোকে সব ফিল্মে নেওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু একটা ডিরেক্টর বড় হইতে এমন হইলো যে তার স্যালারি বা তার পেমেন্ট অনেক বেশি হয়ে গেল, তখন আবার সব প্রডিউসার তাকে সব ফিল্মের জন্য নিতে পারছে না। হয়তো ওই কাজের জন্য ওই ডিরেক্টর বা অ্যাক্টর বেস্ট ফিট, কিন্তু বাজেটের কারণে আমি পারতেছি না, কারণ আমার ফিল্মের যে ওভারঅল বাজেট, এটা হাফ টাকার বেশি টাকা 2 জন নিয়ে চলে যাবে। তাহলে যখন রয়্যালিটিতে আসবে, তখন ডিরেক্টর তার পেমেন্ট হাফ নেবে, বাট তার কথার কথা পেমেন্ট নিলই না, বিকজ হি ইজ সো কনফিডেন্ট, শি ইজ সো কনফিডেন্ট যে আমি ভাই আমার পেমেন্ট লাগবে না, আমি কাজটা করি, আমাকে আপনি রয়্যালিটি দিয়ে। যেটা অ্যাপ্লাই করছে A24 যেটা অ্যাপ্লাই করছে, সো এইভাবে যখন আসবে, তখন দেখা যাবে এটা ওই লেভেল থেকে আগে শুরু হইতে হবে। এটা আসলে ডিরেক্টর বা স্টার কাস্ট যদি যেটা বলি না কেন, বা পারফর্মার যারা বেশি টাকা নিচ্ছে, ওখান থেকে শুরু হইলে এটা পরের দিকে তখন দেখা যাবে যে রাইটারের টাকাটা বেশি দিতে বা একটু বেশি দিতে প্রবলেম নেই। তো এইভাবে দিকে হয়তো সলিউশন যেতে পারে। হ্যাঁ, আমি ছোট করে একটু কটু কথা বলতে চাই আর কি, আমি তো খারাপ কথা বলি। তো কটু কথাটা হচ্ছে এইটা, যেটা হচ্ছে যে আমাদের দেশের প্ল্যাটফর্মগুলা, আমরা ধরেন অনেক দিন ধরে একটা প্রজেক্ট ডেভেলপ করলাম, তারা কোনো ডেভেলপমেন্ট ফান্ড দেয় না, কিছু না, ডেভেলপ করার পর আমরা প্রজেক্টটা লিখলাম, স্ক্রিপ্ট করলাম, তাদেরকে দিয়ে আসলাম, তারা ধরে পুরো আইপিটা খেয়ে দেয়। তো এইটা তো হইতে পারে না। তাহলে তুমি আমাকে ডেভেলপমেন্ট ফান্ড দাও, তুমি আমাকে স্ক্রিপ্ট ডেভেলপ করার জন্য টাকা দাও, তো এবং আইপিটা খেয়ে দেয় মানে কি, আমার তৈরি ক্যারেক্টার আমি যদি এটার একটা স্পিন অফ করতে চাই, তো সে আমাকে অনুমতি দিবে না, অন্য কোনো প্ল্যাটফর্মের সাথে যাইতে দিবে না। তো এইটা তো ফাইজলামি, এটা তো মানে আটারলি বুলশিট। তো এটা তো হইতে পারে না। তো এই জিনিসগুলো আমরা ঠিক করতেছি না। আর একটা জিনিস, আমার যদি আইপির শেয়ার থাকে, তাহলে আমি ওখান থেকে আমার এটা হচ্ছে অনেকটা কি বলবো, ইন্স্যুরেন্সের মতো, আমি একটা বয়স পর্যন্ত যে একটা কিছু চলতে পারবো। তো রাইটারকে তুমি এমনিতে আন্ডার পে করতেছো, তারপর ডেভেলপমেন্ট ফান্ড দিচ্ছ না, তুমি ভাবতেছো সে ওয়ার্ল্ডের বেস্ট ক্লাস জিনিস লিখে নিয়ে আসবে, লিখে নিয়ে আসার পরেও তুমি সেই আইপিটা খেয়ে দিচ্ছ, তাহলে তুমি রাইটারদের কাছ থেকে তুমি কি আশা করো? তো তার কাছ থেকে তুমি তো গালি শুনবা, তুমি তো ভালো কথা শুনবা না। তো প্রথম এবং প্রধান কথা হচ্ছে এইটা। আর একটা জিনিস যেটা আমার মনে হয় যে আমরা আসলে মানে রাইটারদের যে একটা শেয়ার দিতে হয় প্রফিটের, বা আজীবনের জন্য একটা শেয়ার দিতে হয়, একটা আইপির যে ভ্যালু আছে, এই ভ্যালুটা করা শিখি নাই আমরা। সো আমার মনে হয় যে এই জিনিসটাই যদি আমরা প্রথমে নজর দিতে পারি, মানে আমার মনে হয় যে অনেক কিছু ইন্ডাস্ট্রি চেঞ্জ হয়ে যাবে। কারণ তুমি গোড়া থেকে শুরু করতে হবে। এখন গোড়াটা কি, একটা স্ক্রিপ্ট না থাকলে, একটা গল্প না থাকলে তোমার কাছে কোনো কিছু থাকে না। আর একটা জিনিস অনেক সময় হয়, ডিরেক্টর একটা আইডিয়া নিয়ে আসছে, গল্পও না, আইডিয়া নিয়ে আসছে, সেটাকে আমি ইলাবোরেট করলাম, তার নাম দেখি স্ক্রিপ্টে আছে। তো সে তো স্ক্রিপ্ট করে না ভাই, তুমি গল্পের ক্রেডিট নাও, কোনো আই ডোন্ট কেয়ার যে তুমি ঠিক আছে, তুমি আইডিয়া নিয়ে আসছো, গল্প আমি বানাইছি, তুমি গল্পের ক্রেডিট নাও। সো এই জিনিসগুলোকে কেমনে ডিফাইন করবে? আমাদের দেশে তো কোনো স্ক্রিপ্ট রাইটিং অ্যাসোসিয়েশন নাই যে এরা ডিফাইন করবে যে তুমি 35 লিখছো, 35%-এর কারণে তুমি রাইটিং ক্রেডিট পাবা। তো এই জিনিসগুলো নাই। আর একটা জিনিস হচ্ছে ভাই যেটা বললো যে চুক্তি হইতে হবে এত এত, আমি চুক্তি করার পরেও টাকা পাই নাই। আমি লিটারালি চুক্তি করছি যে আমাকে 3 ভাগে টাকা দেওয়া হবে, সো আমাকে প্রথম ভাগের টাকা দেওয়ার পর সেকেন্ড ভাগের টাকা দেয় নাই, এবং আমি যখন মার্কেটে সবচেয়ে বেশি পেমেন্ট নিচ্ছি ওই অবস্থায় সে আমাকে এটা দেয় নাই।
সেটা অনেকগুলো কনসিকুয়েন্স আছে, যে আমাকে হায়ার করছে, যে রেকমেন্ড করছে, সে আমাকে রিকোয়েস্ট করছে, অনেক কিছু আছে, কিন্তু এটা তো হওয়ার কথা না। যেটা ভাই বললো যে হচ্ছে যে আমার 3টা প্রজেক্ট শেলভ হয়ে গেছে, আমারও অনেক প্রজেক্ট শেলভ হয়েছে, কিন্তু শেলভ হওয়ার পরেও কিন্তু ওরা পেমেন্ট পেয়ে গেছে, আমি কিন্তু পেমেন্টটা পর্যন্ত পাইনি। তো এটা এই জিনিসটা আমাদের ইন্ডাস্ট্রিতে নেই, হ্যাঁ এটা অন্য ইন্ডাস্ট্রি হ্যাঁ, তো ওইটা তো হলিউডে শেলফ হয়ে গেলেও সেই পেমেন্টটা পেয়ে যাচ্ছে, কিন্তু আমাদের শেলফ হইলে তো কোনো কথাই নেই ভাই, এই প্রজেক্ট বাদ। হ্যাঁ, উল্টা যে টাকা অগ্রিম দিচ্ছে ওটা ফেরত চাই। এবং নিজর ভাই যেটা বলছে এটা তো খুবই সত্যি, যে ওই ডিরেক্টর যদি ভবিষ্যতে আমার সাথে কাজ না করে, ওই ইচ্ছাকৃতভাবে ওইটা টাকাটা দিবে না, এবং ওখানে আমার ধরার কোনো অপশন নাই। তো এইগুলা তো আসলে ইন্ডাস্ট্রির খুব ডার্ক সাইড, এগুলো নিয়ে কথা বললে আমার কাছে অনেক বড় বড় ডিরেক্টরের নাম চলে আসবে। হ্যাঁ না, আমার কাছে সেটা আসবে, আমার কাছে মনে হয় এটার একটা আবার ইয়াও আছে, যে ধরেন যদি আপনাকে এটা এইভাবে আমাকে বা আপনাকে যাকেই হোক, যে যদি এটা এরকম একটা প্রবলেমের শিকার হন, আমাদের অপশন, এটা ইন্ডাস্ট্রির জন্য ক্ষতিকর, এই কারণে আমাদের অনেক অপশনও নাই। আপনি কাঁচায় কোচায় রাইটারও পাবেন, মানে প্রফেশনাল রাইটারও পাবেন অল্প, ডিরেক্টরও পাবেন অল্প, মানে যারা ভালো, আমি খারাপ বা মিডিওকারের কথা বলতেছি না। সো অপশনও অল্প। সো দেখা গেল একটা অপশন বন্ধ করে তখন আচ্ছা এর সাথে আমি একটা 2 নম্বরই করলাম, তাহলে আমি এর কাছে যাই। আমরা দুইজনের সাথে দুই নম্বরই করলে কিন্তু আর যাওয়ার জায়গা নেই। এতে করে কি হচ্ছে, তখন ওই যে ইন্ডাস্ট্রি নষ্ট হইতেছে। তখন ওই রাইটার নাজিম ভাই তখন লিখলো না, আমি তখন গেলাম ভাই আমি অ্যাড ফার্মে আছি, আর যে প্রডিউসিং করছে ওইখানে যা লিখবো আমার ডান, আমি আর লিখবো না। এতে করে তখন আমি সরে গেলাম। একটা ডিরেক্টর চিন্তা করলো, আচ্ছা আমি মানে বাংলাদেশে যেরকম যারা ভালো ডিরেক্টর, কিন্তু বেশিরভাগই দেখা যায় কি হচ্ছে, যারা অ্যাড বানাচ্ছে গ্যাপে ফিল্ম বানাইলো অথবা বানাবে অথবা বানায় আর বানাচ্ছে না। আবার যে ফিল্ম ডিরেক্টর শুধু ফিল্ম বানাবে, আমি রায়হান রাফি আর শিহাব শাহিন ভাই ছাড়া আমি আর কাউকে দেখি না যে শুধু ফিল্ম আর ওয়েব সিরিজ ছাড়া আমি কিছু বানাবো না, কোনো অ্যাড বানাবো না। আর সবাই কিন্তু ব্যাপারটা এরকম না। সুমন ভাই অ্যাড বানাইলো হাওয়ার পরে স্ক্রিপ্ট চলতেছে প্লাস অ্যাড চলতেছে, তারপরে এসে রোদ, এরপরেও আবার নিশ্চয়ই অ্যাড অ্যান্ড ফিল্ম একসাথেই চলতেছে এখন, রাইট? তো এখন দেখা যাইতেছে যে যখন আমি অপশন কমাই দিব, যে এর সাথে এই ঝামেলা করবো, ওর সাথে ওই ঝামেলা করবো, তখন আসলে অপশন বেশি থাকবে না। সো সারভাইভ করতে হলে, কারণ সবাই তো রায়হান রাফির মতো প্যাটার্নটায় আসতে পারবে না, কিন্তু আবার আমরা কি চাই যে সবাই রায়হান রাফির মতো হোক? হয়তো বা চাই, সেটা চাই না, কিন্তু সারভাইভ করতে হলে আসলে 2 নম্বরই করতে যে এটা বেশি দূর আগানো সম্ভব না। বাংলাদেশে মানে ওটিটি প্ল্যাটফর্মই 2-3টা, প্রডিউসারও আসলে 3-4 জনের বেশি নাই, ডিরেক্টরও ভালো হয় 4-5 জন, তো মানুষই সব 20 জন মানুষ চালাইতেছে ইন্ডাস্ট্রি। সো এখানে 2 নম্বরই করে একটা সময় হয়তো ওয়ার্ক করা গেছে, এখন আসলে দেখা যাবে এটা হবে না। আজকে সিদ্দিক ভাই এটা ধরেন কোনো অ্যাসোসিয়েশন ধরো ওইভাবে নাই, কিন্তু আমি তার কাছে শুনলাম যে অমুক জন আসলে এরকম করে, তো উনি আসলে কার কাছে যাবে? এই যে আমরা সবাই সবার পরিচিত, আজকে ওনার কাছে কেউ টাকা দিল না, উনি আমার বললো যে ভাই এটা কিন্তু এরকম, এরপর আমার কাছে আসলে আমি যাবো না, এরপর এ যাবে না, তাহলে তো লস হবে তাদেরই। একটা সময় নাটক ইন্ডাস্ট্রিতে এটা অনেক হয়েছে, বা শুরুর দিকে এটা হয়েছে, এটা আমার মনে হয় এখন একটু করা টাফ, যে চাইলাম আর আমি টাকা দিলাম না, চাইলাম আমি হাফ পেমেন্ট করে আর দিলাম না, চাইলাম আমি এটা খাইয়ে দিলাম, এইটা আসলে একটু টাফ। কিন্তু একটা জিনিস এটা এখনো হবে, সেটা হচ্ছে না লিখেও ক্রেডিটটা নেওয়া। এইটা আসলে আগেও ছিল, এইটা এখনো আছে। এটা অনেক আমি একটু বলি ভাই, এটা ভদ্রতার খাতির অনেক সময় বলাও হয় না অনেক কিছু। ধরেন যে সিদ্দিক ভাই আপনিও বললেন যে এই যে না লিখেও রিটার্ন নেওয়া। আচ্ছা, একটা সিম্পল ব্যাপার দেখেন, ডিরেক্টর আমি লিখছি পুরো চিত্রনাট্য, সব সংলাপ আমার লেখা, ডিরেক্টর এখানে কিছু ইম্প্রোভাইজ করছে, সিনটা একটু এখানে করছে, ক্যামেরা চেঞ্জ করছে, হ্যাঁ, তারপর ধরেন কিছু ডায়লগ কিছু অ্যাড করে দিছে, এই তো ডিরেক্টরের এটাই তো ডিফেন্স, যে আসলে যখন চিত্রনাট্যে 2 জনের নাম যায়, রাইটারের পাশে এডিটরের নাম, ডিফেন্সকে আমি তো ভাই শুটে গিয়া আমার মতো করে করছি না। আচ্ছা ভাই, এখন আমার কথা হচ্ছে ডিওপি যে কাজ করে ওই কাজে ওইখানে কি ডিরেক্টর ইনভলভমেন্ট নাই? কয় না যে ক্যামেরা এদিকে ধরেন না, ওদিকে ধরেন, এদিকে ধরেন, মাস্টার শট করে না, এডিটিং এর সময় বলে না এডিট এমনি করেন তো এটা তো ডিরেক্টর রাইটারের থেকে ইনভলভ কম, বরঞ্চ ওইখানে ইনভলভমেন্ট আরো বেশি। তো ডিওপির নামের পাশে কেন তাহলে ডিরেক্টরের নাম নাই? এটা আমার আরো বড় প্রশ্ন আছে এটার সাথে। সেটা হলো যে আমরা থিয়েটারে তো পড়াশোনা করছি আমি। সো আমরা যখন রবীন্দ্রনাথের নাটক নিই, যার নাটকই নেই, রবীন্দ্রনাথ, শেক্সপিয়ার, চেখভ, সেলিম আল দীন, যার নাটকই নেই না কেন, এখন সেলিম আল দীনের একটা নাটক করতে গেলে ধরেন কথার কথা এমনও আছে যে নাটক ধরেন হরগজ, এই নাটক করতে আসলে 5-6 ঘন্টা লাগবে, মানে যদি আমি প্রপারলি মনে দেখাইতে চাই 6 ঘন্টা লাগতে পারে, 7 ঘন্টা লাগতে পারে। নাটক তো আসলে মঞ্চ নাটক দেখা যায় 2 ঘন্টা মধ্যে আসলে শেষ করে ফেলে। তো এটা কি ও এডিট করে, ডিরেক্টর এডিট করে। কোনো জায়গায় আসলে দেখা যাবে শেক্সপিয়ারের নাটক যখন বঙ্গানুবাদ করতেছি, তখন তো এসেন্স অর্ধেক ইংলিশ আর বাংলায় অনেক কিছুই তো কমে গেছে। আমরা ওখানে আবার আরও বেটারের জন্য ধরেন বঙ্গানুবাদ পাইছি, যেটা আমি থিয়েটারে বলতেছি যে বঙ্গানুবাদ পাইছি হচ্ছে কলকাতার কোনো রাইটার, যেটা ওই প্যাটার্নে করা,
মানে বললো যে ওখানে ওই অমুকের মাসি, হ্যামলেটের মাসি এটা বললো, আমি এটাকে বাংলাফাই করতেছি, অনেক ডায়লগ চেঞ্জ করতেছি। এখন আমি আমার ওইখানে অ্যাজ এ ডিরেক্টর, যখন থিয়েটার ডিরেক্টর, আমি কি আমার নাম রাইটারে ঢুকাবো কিনা, যে রচনা সেলিম আল দিন এবং আদনান আদিব খান, এইটা আমি আসলে করবো কিনা। আমি কিন্তু স্ক্রিপ্ট চেঞ্জ করতেছি, অনেক সময় ডিকনস্ট্রাকশন করি। যেমন আমরা ডিকনস্ট্রাকশন করি কথার কথা রাজা এবং অন্যান্য প্রাচ্যনাট ডিকনস্ট্রাকশন করছে রবীন্দ্রনাথের রাজা। এখন নাটকের নাম তো রাজা ভাই রাজা, এবার ডিকনস্ট্রাকশনে নাম থাকতে পারে, কিন্তু আমি মূল স্ক্রিপ্ট যখন এডিট করি যে এই সিন দেখাবো না, নাটকে এই পার্টটা দেখাবো না, তার মানে আমি মেইন ওটাকে সাইজ করছি, ডায়লগ একটু চেঞ্জ করছি। তা আমি যদি ওইখানে নাট্যকারের নাম নেই, আমার কোনো প্রবলেম নেই, যদি নেই তাহলে সিনেমা নিয়ে নাও। তাহলে তুমি সিন চেঞ্জ করছো, সিনে ডায়লগ ঢুকাইছো, তুমি তোমার নাম নেও, যদি তুমি রবীন্দ্রনাথের নামের সাথে নাম দিতে পারো, যে রাজা আমি করছি বা যে তাসের দেশ করছি, এখানে রচনা রবীন্দ্রনাথ ঠাকুর এবং আদনান, এটা যদি হতে পারে তাহলে ওইটাও হইতে পারে। এটা যদি না হইতে পারে তাহলে এটা একটু ঘটনা আছে যে কি, আবার এটা আলোচনার সাপেক্ষে কথা হইতে পারে। মানে ধরেন আপনি ওয়ান ফাইন মর্নিং এটা আবিষ্কার করলেন, এটা একটা ঝামেলা। তো এটা যদি আপনার সাথে আলোচনা করে যে আমি নাজিম ভাই আমি এটা করছি, আপনিও তো এটা করছেন, আমি এইভাবে করছি, আমি হয়তো লিখি নাই কিন্তু আমি এটা করছি, এটা করছি, আমি কি এটা আমার নাম আমি দিতে চাই, আপনার কি মতামত, এটা বললেও হয়তো বা তখন জিনিসটা এত ভদ্রতা আমাদের এটা হয়ে যায়। এটাও যদি হয় যে বা তাহলে কিন্তু কোনো প্রবলেম নাই, কিন্তু আপনি যদি আবিষ্কার করেন যে আচ্ছা তাহলে কি লেখছে, ডিরেক্টর তো অনেক কিছু সিনেমা হলে গিয়ে আবিষ্কার করলে তখন হ্যাঁ তখন ওইটাই। এবং ধরেন ডিওপির কাজও তো ডিরেক্টর অনেক সময় করে, না এখানে 50 লেন্স, হ্যাঁ এখানে 50 লেন্স, এখানে এই শটটা নেই, না এটা না নিয়ে আমরা এটা নিই। এখন ডিওপিতে নামের সময় তো তাহলে ডিরেক্টরের নাম থাকতে পারে, ডিরেক্টর তো ওভারঅল ক্যাপ্টেন অফ দ্য শিপ, সব কিছুতেই তার ডিসিশন যাবে। হ্যাঁ। তাহলে তো এই চরিত্র অভিনয় শুধু ওই অভিনেতা করেননি, কারণ অভিনয়টা দেখাই দিচ্ছে ডিরেক্টর। তাহলে একই সঙ্গে শামসুল ক্যারেক্টার করতেছে ধরেন চন্দ্র চৌধুরী, এক্সাম্পল যে চন্দ্র চৌধুরী এবং ডিরেক্টর, মানে তাই না বিষয়টা। তো বিষয়টা হলো যে ডিরেক্টরের কাজই তো ওইটা, যে সে এইটাই ঢুকবে ওইটাই ঢুকবে সবগুলো দিয়ে সব কিছু দিয়ে মন শিয়ানা করবে। ইনফ্যাক্ট এমনও সে প্রডিউসারকে বাজেটের এক্সাম্পল দেবে, আপনি সিঙ্গেল স্ক্রিনে দিয়ে অনেক কিছুই থাকবে। ডিরেক্টরের কাজ তো ওইটাই, ডিরেক্টর যদি কোনো কিছুতে নাম যাচ্ছে না, নাম খালি রাইটারের সাথে আর কোথাও যাচ্ছে না, কিন্তু হ্যাঁ সঙ্গীত পরিচালনায় কিন্তু তার নাম ঢুকছে না। তো এটা কাইন্ড অফ আমার মনে হয় যে হয় না যে দুর্বলের উপর সবলের অত্যাচার একটা বলি না, আর রাইটার তো পৃথিবীর পরে নাই, যেহেতু নাই সবল হয়ে উঠতেছে। এটার একটা ইয়ে হলো যে ক্রেডিট লাইনটা যে যায়, এই ক্রেডিট লাইনটা আসলে কে ঠিক করে? ডিরেক্টর ঠিক করে। ফলে মানে এখন আলোচনাটা কিন্তু যাচ্ছে আলটিমেটলি কালেকটিভ বার্গেনিং এর জায়গা তৈরি করার না করার উপরে। তো এখনো তো আমাদের জায়গা তৈরি হয়নি। আমি একটা প্রজেক্টের সাথে যুক্ত হওয়ার সময় আমি কিন্তু অনেক বার্গেন করছিলাম যে 4% অফ দ্য টোটাল বাজেট রাইটারকে দিতে হবে। সেটা অনেক বার্গেন করে 3.5 পর্যন্ত গেছিলাম আমি, যদিও ওই প্রজেক্টটা হয় নাই। এইটা আদর্শ কিনা আদনান ভাই কি বলে যে হতে পারে যে বাজেটের একটা পার্সেন্টেজ থাকবে না ওয়ার্ল্ড ওয়াইড, বাজেটই ডিসক্লোজ করব না তখন, মানে এটাই আমি যে ওয়ার্ল্ড ওয়াইড এটাই আছে, কিন্তু ঘটনা হচ্ছে আপনি কখনো জানবেনই না হোয়াট ইজ দ্য রিয়েল অ্যাকচুয়াল বাজেট। আপনাকে বললো যে ভাই 3 কোটি টাকা বাজেট, আপনি 3 কোটির 3% নিছেন, 3 লাখ কথার কথা বলতেছি, হ্যাঁ বা একটা পার্সেন্টেজ নিছে 5% নিছে, তো এখন 5% নিছেন, আপনি পরে জানলেন এটার বাজেট আসলে 7 কোটি, তাহলে আপনি কোনো অফিসিয়াল ডকুমেন্ট না তখন আবার কি হবে, ধরুন পত্রিকায় আসবে 7 কোটি, তখন আপনি যখন বলবেন যে 7 কোটি বাজেট, তাহলে আমার এই অবস্থা কেন, তখন বলবে যে এটা তো বলছি প্রমোশনের জন্য বলছি। আসলে তো তার না, আর আপনার পক্ষে তো জানা সম্ভব না কোনো অনেক ঝামেলা, বাট এটা আমাদের জন্য ঝামেলা, হয়তো ওয়ার্ল্ড ওয়াইড এটা হয়তো প্রবলেম হবে, একমাত্র হলিউডে যায় বা বলিউডে যায় হয়তো এটা প্রবলেম হবে না, কারণ ওটার ইন্ডাস্ট্রি। তাহলে সমাধান হচ্ছে হলিউড চলে যেতে হবে, হলিউড চলে যেতে হবে, অথবা ওই যে ভাই আপনার অভিজ্ঞতা ভালো না, আসলে চেষ্টা করতে হবে। আমি যেটা বলি চেষ্টা করে আসলে একটা জায়গায় যাইতে হবে, আমি চাই না চেষ্টা নাকি, আমি আমার ঘটনা হচ্ছে আমি আমার মতো করতেছি, আপনি আপনার মতো করতেছে, সবাই মিলে রয়েছে। আচ্ছা আপনি কিছুটা বলতে চাচ্ছিলেন? আসলে আমরা ওই পয়েন্টটা থেকে অনেক দূরে চলে গেছি। আই থিঙ্ক আদনান ভাই যখন বলতেছিলেন যে ওই যে সেটে যে লাইন প্রডিউসারকে দেখা যায় বা ডিওপিকে দেখা যায়, এই জন্য আমরা প্রায়োরিটাইজ করি, এটা তো অবভিয়াসলি আছে। বাট ওই তো হলিউডের একটা সিনেমা তো প্রবলি সেম সিন বা বলিউডেও আই থিঙ্ক এটা বাংলাদেশে এত বেশি হয়, কারণ আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিটা হলো বেসড অন অ্যাড মেকার্স, ফিল্ম মেকার্সদের চেয়ে বেশি। অ্যাডে তো আসলে রাইটার অবভিয়াসলি এজেন্সি থেকে কপিরাইট হয়ে আসে, অ্যাডের সেটে তো আমরা কখনো বা পুরো প্রি প্রোডাকশন ফেজেও কিন্তু রাইটার
কখনো মানে আমি প্রোডাকশন হাউসে যেমন কাজ করছি, আমি এডি ছিলাম, রাইটারের ক্লোজেস্ট জব এডি বা এই টাইপের কিছুই। তো ওই জায়গাটা নাই দেখে আই থিঙ্ক আমাদের ডিরেক্টররা সবাই অনেকেই অ্যাড থেকে আসছে দেখে ওরা ওইটার জন্য আন্ডার অ্যাপ্রিসিয়েটেডও আমি ফিল করি, এটাই। বাট ইটস চেঞ্জিং, হ্যাঁ, it is changing. আগুন ভাই অনেক টাকা নিচ্ছে, স্বাধীন স্বামী নিশ্চয়ই অনেক টাকা নিচ্ছে। এত টাকা যাই কই এটা তো খালি এই বার্গেনিংটা শুরু হয়, একদম। আর অন্য কেউ না, যা যা বলতেছে মানে রাইটারদের ক্ষেত্রে আসলে খালি বার্গেনিংটা শুরু হবে। অন্য সময় আর্ট ডিরেকশন হয় বাজেট লাগবে, ঠিক আছে, কস্টিউম, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ডিউপির বাজেট সবাই জানে। হ্যাঁ ডিওপির বাজেট সবাই জানে, হ্যাঁ, কিন্তু রাইটারদের এখানে আসলে এটা বার্গেনিং ওখানেও হয়, ওখানেও হয়। হ্যাঁ ওখানেও হয়, কিন্তু ওটা মেনে নেয়। আমারটা বলে যে আবার এরকমও আছে যে অনেক প্রডিউসার বা অনেক ডিরেক্টর এসে বলে যে আমি তো এখনো প্রডিউসার পাইনি, লিখতে থাকো, দেখি যখন পাবো আমি দেবো। এটা এটা যে কত পরিমাণ ভয়ঙ্কর, মানে আপনি কেন একজনের সাথে কাজ করবেন যে আপনাকে মানে 100% বলতেই পারতেছেন না, মানে কমিটমেন্টই দিতে পারতেছেন না। সো এটা একটা হিউজ ইস্যু আর কি আমাদের জন্য। বাংলা ওটিটি আমাদের অন্যতম পছন্দের কাজের কথা যদি বলি, টপ 3-তে অনুলৌকিক থাকবে। তো তখন একটা অবস্থা চলছিল যে বাংলায় তেমন ভালো কোনো কাজই নিয়মিত হচ্ছিল না। আর একটা ব্যাপার যেটা অনেকদিন পর বাংলাদেশে কোনো একটা কাজের আইডিয়া, কনসেপ্ট, থিম এতটা ভালো লাগছিল যে খুবই ইউনিক ছিল সব কিছু মিলায়। তো এই অনুলৌকিক আপনার বেশ কিছু ছোট গল্প থেকে বানানো, শিবাবত বর্মনদা। তো সেই গল্পগুলো লেখার আইডিয়াটা আপনার কীভাবে আসলো, ইন্সপিরেশনগুলো কীভাবে পেলেন এটা লেখার? এটা বলা বোধহয় সবচেয়ে কঠিন যে আইডিয়াটা কোথা থেকে আসে। সবার ক্ষেত্রেই তাই হয় যে কোনো একটা ছোট্ট জায়গা থেকে ক্লিক করে। অনেক সময় আপনি কোথাও একটা পড়ছেন, কোনো উপন্যাস কিংবা কোনো মুভি দেখছেন, সেখান থেকে ক্লিক করে একটা আইডিয়া, তারপরে ওটা সাথে থাকে, ওটার বীজ থাকে, অন্য আরও 10টা জিনিসের সাথে যুক্ত হয়ে এক সময় আপনি ফিল করেন যে হ্যাঁ, এটা একটা কংক্রিট আইডিয়ার মতো লাগছে, এটা এখন কোনো না কোনো রূপ দেওয়া যায়। এটা হয় স্ক্রিন প্লে অর একটা স্টোরি, এরকম। আর অনুলৌকিকের ক্ষেত্রে অনেক দিন ধরে এই গল্পগুলো কিন্তু আমার আর রবির মাঝখানে ভেসে বেড়াচ্ছিল। আমরা প্রায় 1-2 বছর ধরে কোন কোন গল্প পিক করব, এরকম নানা রকম ডিসকাস করতে করতে এটা যে আলটিমেটলি একটা সিরিজ বানাবো এমন ছিল না। শুরু ছিল আসলে একটা গল্প থেকে, মরিবার হলো তার স্বাদ। পরে আমরা 4-5টা গল্প নিয়ে কাজ করছি। ওইখানে অনুলৌকিকের ক্ষেত্রে একটা জিনিস দেখবেন যে গল্পগুলা অ্যাকচুয়ালি ইউনিক না, কিন্তু প্লটগুলো ইউনিক না। ইউনিক হচ্ছে দ্য স্টোরি টেলিং। ধরা যাক দ্বিখণ্ডিততে একটা লোক পুরো গল্পটা বলে যাচ্ছে, মূল গল্পটাও লেখা ছিল অ্যাকচুয়ালি মনোলগে, ভিতরে ডায়লগগুলো লুকানো ছিল, ডায়লগগুলো আমরা দেখতে পাচ্ছিলাম না, কিন্তু বোঝা যাচ্ছিল মনোলগ থেকে যে সামনে কেউ বসে আছে এবং তার সাথে কনভারসেট করতেছে। ফলে আমরা একটা টেকে একটা পুরা গল্প বলবো, একটা লোক বলে যাচ্ছে শুধু মুখে মুখে, এইটা কি আসলে দর্শক নেবে কিনা, এরকম। মানে আমরা সবসময় চেষ্টা করছিলাম, অনুলৌকিকের একটা বড় ইয়া ছিল যে আমরা স্টোরি টেলিংয়ে কতটা এক্সপেরিমেন্ট করতে পারি। সেইটা সম্ভবত কোনো কাজে লাগছে আর কি, কোনো না কোনোভাবে। তো এটা হয় নানান দিক থেকে আসে আসলে গল্পের বীজ। হ্যাঁ, এটা ডিফাইন করা, চিহ্নিত করা, পিন পয়েন্ট করা খুব কঠিন। মাটি আপুকে একটা প্রশ্ন আছে যে আপনি তো লাস্ট যেটা কাজ করছেন জয় এবং শারমিন, তারপরে রকস্টারে গেলেন, এবং দুইটা কাইন্ড অফ, আমি যদি স্কেলের কথাও বলি বা ইন টার্মস অফ রাইটিংয়ের কথাও বলি, একটা খুবই পার্সোনাল একটা স্পেস থেকে, আর একটা মোর অফ এ কমার্শিয়াল, একটু লার্জার অডিয়েন্সকে কেটার করা। প্লাস শাকিব খানের একটা হিউজ ফ্যান বেজ আছে, তাদের কেটার করেও চিন্তা ভাবনা করা লাগে যে আমি কী লিখতেছি না লিখতেছি। দুইটার রাইটিং প্রসেসটা আপনি এক্স্যাক্টলি কী ডিফারেন্স পাইছেন, কীভাবে দুইটার অ্যাপ্রোচ নিছেন, এই ডিটেলসটা যদি একটু বলতেন। রাইটিং অ্যাপ্রোচ আমার মানে বা স্ট্রাকচার ওয়াইজ যেভাবে আমি লিখি ওইটা সিমিলারই ছিল, কিন্তু জয়া শারমিন অনেস্টলি আমি এটা ওইটাতে আর দেখলে হয়তো মনে হবে না দুইটা সিনেমা পাশাপাশি, বাট ওটাতে আমি অনেক বেশি সময় নিছি। ওটাতে যেটা হইতো যে আমি আর আমার ডিরেক্টর বসে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত আমরা ডিসকাস করতাম এসে। আর অনেক নুয়ান্সেস আছে, অনেক কিছু হয়তো ট্রান্সলেট হয়েছে, স্ক্রিনে হয় নাই, কিন্তু অনেক নুয়ান্সেস ছিল গল্পটায়। ভার্সেস রকস্টার লেখার সময় ইট ফেল্ট মোর লাইক যে আমি কিছু সেট পিসেস লিখতেছি অ্যান্ড উই আর পুটিং দেম টুগেদার, যেটা আই থিঙ্ক বিগ সিনেমাতে হয় অনেক সময়, যে লাইক একটা সিন থাকতে পারবে না যেখানে লাইক আমার মনে হচ্ছে ডিরেক্টর আমাকে একটা কথা বলতো যে এই সিনেমা ম্যাজিকটা কোথায়, মানে ম্যাজিক মানে সামথিং হ্যাপেন্স, লাইক একটা মেজর কিছু। সো এরকম একটা ব্রিদার সিনও অ্যালাউ করা যায় না যেখানে জাস্ট ক্যারেক্টার ডেভেলপমেন্ট হচ্ছে বা মা আর ছেলের একটা কনভারসেশন হচ্ছে। সো ওই জায়গাগুলোতে অনেক মানে কোট আনকোট ইন্টারেস্টিং করতে হয়। অবভিয়াসলি এক একজনের এক্সপিরিয়েন্স ডিফারেন্ট, আর আমি মাত্র একটা সিনেমা লিখলাম শাকিব খানের জন্য।
সো ওই জায়গায় আমার মনে হয়েছে প্রসেস অনেক ডিফারেন্ট। অলসো একটু ভাবাই লাগছে যে অডিয়েন্স কি এটা, ওই ওয়ার্ডটা খারাপ শোনাবে বাট খাবে নাকি খাবে না অডিয়েন্স, যেটা জয়া শারমিনের বেলা আমরা একদমই চিন্তা করি না, ওইটা অডিয়েন্স ওইভাবে ইও করে না, অত বেশি অডিয়েন্স দেখেও নাই, বাট ওইটার একটা বিউটি আছে ইন ইটসেলফ। সো ইফ নট এভরি ওয়ান, মোস্ট অফ ইউ প্রবলি হ্যাভ এ ডে জব। সো আমার এখানে দুইটা কোয়েশ্চেন আছে, যে ফার্স্ট হলো হোয়াটস ইউর রাইটিং রুটিন, আপনারা প্রথমত কোন রাইটিং রুটিন মেনটেন করেন কিনা এবং করলে সেটা কি, অ্যান্ড অ্যাপ্রক্সিমেটলি হাউ মেনি আওয়ার্স ডু ইউ গেট টু রাইট ইন এ উইক। আর লাস্ট হচ্ছে যে অ্যাসপাইরিং রাইটারদের জন্য আপনাদের সবার টিপস কি, টিপস বা সাজেশন হোয়াট এভার ইউ সে, যে অ্যাসপাইরিং রাইটার যারা মিডিয়াতে তাদের ক্যারিয়ার পার্সু করতে যাচ্ছে তাদের জন্য আপনাদের টিপস কি। সো বেসিক্যালি আচ্ছা, আমার ক্ষেত্রে ঘটনা হচ্ছে ইন্ডিভিজুয়ালি তো বলতে হবে, রাইট? সো আমার ক্ষেত্রে ঘটনা হচ্ছে যে অ্যাড ফার্মে জব করি, দিন রাত অনেক হয় না, বাট ওকে করি। এবং লেখার যেটা হলো যে প্রজেক্ট, হ্যাঁ হ্যাঁ না অনেক বেশি না, অনেক বেশি না, ওটার জন্য অনেক বেশি। ওটা হচ্ছে যে যারা যে কাজ ডিলে হইলে মাঝে মাঝে হয়, মাঝে মাঝে কাজ তো হবেই। সো এনিওয়েজ, সো যখন প্রজেক্ট নেই তখন আসলে যেটা হয় উইকডেজগুলোর মধ্যে রাতের বেলা যে একটু একটু করে বসি, মানে শেষ করলাম হয়তো বা যে একটু বউ বাচ্চাকে যতটুকু টাইম দিতে পারলাম, রাত 12টার সময় যে বসলাম কথার কথা, 12টা, রাত 2টা 3টা 4টা ওয়ার্ডে করলাম, তারপরে অল্প ঘুমাইলাম। আর হচ্ছে ছুটির দিন শুক্র শনি এগুলাকে টানা কাজে লাগানোর চেষ্টা করি। সো এইরকমভাবেই আমার ক্ষেত্রে এরকমভাবেই কাজ হয়। আর নতুন রাইটারের ক্ষেত্রে একটা টিপসের কথা যদি বলি, সেটা হলো যে যেখানেই কাজ করি বা সেটা আলাদা বিষয়, ফ্যামিলি সিঙ্গেলও থাকতে পারে কেউ, বা কোনো ফ্যামিলির মধ্যেও থাকতে পারে, তো যেইখানে আমি আসি ওই জায়গাটা একটু শান্তিপূর্ণ থাকলে কাজ করাটা সহজ হয়। মানে আমার যেমন আমি আমার ওয়াইফ অ্যান্ড বাচ্চা নিয়ে থাকি, এই 3 জন আমরা। সো এরা খুব সাপোর্টিভ বিধায়ী আমার কাজটা করা ইজিয়ার হয়। অর্থাৎ আমি যেমন যে বললাম যে যেহেতু জব করি, শুক্র শনি অথবা ছুটির দিন অথবা রাত আমাকে টাইম দিতে হয়। তো দেখা যায় যে যখন প্রজেক্ট আগায় আসছে তখন এই ছুটির দিনটা আমার ওয়াইফ, আমি যেহেতু যাইতে পারতেছি না কোথাও, এটা ওয়াইফ কোনো প্রবলেম করতেছে না, কারণ আমি 5 দিন কোথাও যেতে পারি নাই, শুক্র শনি যেতে পারতেছি না। তো দেখা যাচ্ছে ওয়াইফ এটা বুঝে, অ্যান্ড বুঝার কারণে বা বাচ্চাও এটা বুঝার চেষ্টা করে, সো দ্যাট ওরা বলে আচ্ছা ঠিক আছে, বা আমি 1 ঘন্টার জন্য বাইরে যেয়ে ঘুরে চলে আসলাম কুইক। আমরা এই সাপোর্টটা খুব দরকার। তো এই সাপোর্টটা থাকলে মেন্টাল পিস থাকে, মেন্টাল পিস থাকলে লেখা আরাম হবে। তো নতুনদের জন্য হলো যে যেখানেই যে পরিবেশে থাকো বা থাকেন, সেটা আসলে সাপোর্টিভ পরিবেশে থাকার চেষ্টা করলে বেটার। গ্যাঞ্জাম কইরা আসলে লেখা ভালো হবে না, কোনো কাজই ভালো হবে না, লেখাও হবে না, কারণ লেখার একটা মোমেন্ট আসি ওই জায়গার সময় গ্যাঞ্জাম শুরু হয়েছে। সো ওটা গ্যাঞ্জাম না করলে বেটার। এই ছোট্ট আলাপ। আমি টিপসটা দিয়ে দিই আগে, যে কোনো লেখকের ক্ষেত্রে আমি বলবো যে তার একটা ডে টাইম জব থাকতে হবে, কারণ শুধু লেখাটা কেউ যাতে পেশা হিসেবে নেওয়ার চিন্তা না করে, এটা তার লেখাটাই হ্যাম্পার হবে। আর আমার ক্ষেত্রে আমি কোনো রুটিন মেনটেন করতে পারি না, চেষ্টা করি, কিন্তু সবচেয়ে ইনডিসিপ্লিন লেখক যদি তালিকা করা হয় আমি সবার উপরে থাকবো হয়তো। যেটা হয় যে পরীক্ষার পড়ার মতো শেষ দিনে গিয়ে সব পড়া, আমি লেখার ক্ষেত্রেও শেষ দিনে গিয়ে শেষ মুহূর্তে গিয়ে সব লিখি। অধিকাংশ ক্ষেত্রে মাথার মধ্যে লেখার কাজটা হয়, কিন্তু আমি ফিল করি যে এটা ভালো হয় না, তার কারণ আমি যদি লম্বা সময় দিতে পারি লেখায়, তাহলে লেখাটা জাস্টিস হইতো লেখাটার প্রতি। ফলে সবসময় একটা ইনজাস্টিসের থাকে আমার, যে সময় পাইলাম না ইনডিসিপ্লিনের কারণে। ডিসিপ্লিন হইতে পারলে সবচেয়ে ভালো হইতো আমার জন্য। আমি একটু ভাইয়ের সাথে ডিসএগ্রি করি। সো যেটা হচ্ছে আমার মনে হয় যে লেখালেখিটা ফুল টাইম হিসেবে নেওয়া যায়। যেটা আমাদের প্রবলেম সেটা হচ্ছে আমাদের অর্থনৈতিক ওই সিকিউরিটিটা নাই বলে আমরা নিতে পারছি না। আমি যতদূর জানি, আমি সামিউল স্বাধীন আমরা মনে হয় ফুল টাইম রাইটার, আমরা অন্য কিছু করি না। তো ওই জায়গা থেকে তো আমরা মনে হয় যে আমরা ভালোভাবেই চলতে পারতেছি, বা যতটুকু পারি আমরা ওটা করতে পারছি। তো আমার কাছে যেটা মনে হয় লেখালেখির ক্ষেত্রে আমার প্রসেস যেটা, আমি নর্মালি কোনো একটা কাজ নিলে আমার প্রথম প্রবলেম যেটা হয় লাইন আপটা করতে, যে আমি গল্পটা কীভাবে দেখতে চাই, কী করতে চাই। তো আমি প্রচুর রিসার্চ করি, আমি ওই রিলেটেড মিউজিক শুনি, সিনেমা দেখি, ইভেন গেম থাকলে গেম খেলি। সো আমি ওইটার ভিতরে ঢোকার চেষ্টা করি, যে আমি ওই ওয়ার্ল্ডটাই ঢোকার চেষ্টা করি। ওই ওয়ালটা ঢোকার পরে আমি যখন লাইন আপটা একটু একটু করে করতে থাকি, তখন আমার যেটা প্রবলেম হয় আমি লাইন আপে ইমোশন পাই না। সো আমি স্ক্রিপ্টে হাত দিচ্ছি, আমার ইমোশন ওয়ার্ক করে না।
তো আমি লাইন আপটা করার পর আমি ডিরেক্টরের সাথে বসি, আমি অনেক কিছু করি, ওইখানে কিছু একটা বোঝার ট্রাই করি যে কোন জায়গাটায় আসলে কী ধরনের জিনিসপত্র হলে ভালো হবে, কী ধরনের ইমোশন আমি আসলে চাচ্ছি। তারপর যেটা করি, আমি পুরোটাকে আনলার্ন করি। আমি লাইন আপ আসলে পুরোপুরি মেনটেন করি না। আমি আনলার্ন করে আমি যেটা করি, আমি রাত্রে লিখতে বসি। নর্মালি সারাদিন আমি কিচ্ছু করি না, আমি হচ্ছে 12টার দিকে লিখতে বসি, সেটা 8টা 9টা 10টা 11টাও হইতে পারে সকালে। সো আমি টানা লিখি, আমি এর মাঝখানে কোনো কিছু করি না। তবে হ্যাঁ, আমি ঠিক 15-20 মিনিট পর পর একবার উঠে উঠে হাঁটাহাঁটি করি, কারণ আমার মনে হয় যে অনেকক্ষণ লিখে ফেলছি। আর একটা জিনিস যেটা করে, আমি খাইতে থাকি। আমার ক্ষুধা লাগে প্রচুর, যে ওই সময় লিখতে বসলে আমি প্রচুর খাইতে থাকি। সো আমি প্রচুর পাইচারি করি, প্রচুর খাওয়া দাওয়া করি, লিখতে থাকি। আবার কিছুক্ষণ এটা আমি যেটা নর্মালি যেটা হয়, আমার ছেলে জেগে থাকলে আমি ওরা কিছুক্ষণ খোঁচায় আসি, সো ওর সাথে কিছুক্ষণ খুনসুটি করি, এসে আবার বসি। সো লেখালেখির ব্যাপারটা আমার কাছে যেটা মনে হয় যে আপনি যদি একবার জোনে ঢুকেন, আপনি অনেকখানি লিখতে পারবেন। আপনি জোনে ঢোকাটা ইম্পর্টেন্ট। সো আপনি ওই ওয়ার্ল্ডে ঢুকতে পারলে আপনি আসলে ওই ক্যারেক্টারের সাথে আপনি নিজে ক্যারেক্টার হয়ে যেতে পারবেন। এবং আমার মনে হয় যে স্ক্রিপ্টের প্রত্যেকটা ক্যারেক্টার আসলে আমি নিজে, প্রত্যেকটা ক্যারেক্টার ভিতরে সেটা খারাপ হোক, ভালো হোক, মেয়ে হোক, সবগুলো আমি নিজে, ওর ভিতরে আমার অংশ আছে। সো আমি এটা অলওয়েজ ট্রাই করি। সো আমার প্রসেস আসলে এটা। আমার লেখাগুলো সাধারণত মানে কমিশন প্রজেক্টই হয়, তো সেই জায়গা থেকে মানে নট নেসেসারিলি যে আমার রেগুলার রুটিন আছে, রুটিন ধরে লিখি। যখন কোনো মানে প্রজেক্টে কমিশন হই, তখন ইনিশিয়াল ডেজে যেটা হয় যে আচ্ছা ইনিশিয়ালি কিছু মিটিং করলাম, কিছু প্ল্যানিং করলাম, তারপরে যেটা হয় যে আমি ওই রিলেটেড বেশ কিছু মুভিজ দেখি, মানে আমার মুভিজ দেখা শুরু করি রিলেটেড কাছাকাছি জনারের, অথবা হচ্ছে যেই সব মুভি আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপ মুভি দেখি। এরকম মুভি টুভি দেখার পরে যখন আমি লেখায় স্টার্ট করি, আই জেনারেলি প্রেফার যে অ্যাট এ টাইম অনেকখানি লিখতে পারি। মানে যদি পসিবল হয়, যদি উইকেন্ডে স্টার্ট করি, যে লাইক থার্সডে নাইট স্টার্ট করলাম, টানা 2 দিন 3 দিন লিখলাম, অথবা যদি লেখা শেষ না হয় তখন অফিসে 1-2 দিন ছুটিও নিয়ে নিই, যে টানা যতটা পারা যায় লেখা যায়। কারণ আমার কাছে মনে হয় যে মানে ওই যে যেটা সিদ্দিক ভাই বলতেছিলেন যে একটা জোনে ঢোকাটা খুব গুরুত্বপূর্ণ। মানে জোনে একবার ঢুকলে ওইখান থেকে আবার বের হয়ে এসে পরের দিন আবার ওইখান থেকে স্টার্ট করা, এটা খুব ডিফিকাল্ট। সো এইটা হচ্ছে আমার একটাই করে। এছাড়া আমি দেখা যায় যে রাতেই লেখা প্রেফার করি। রাতে যখন লিখতে থাকি, অনেক সময় মাঝে মাঝে আমি ন্যাপও নেই, আমার পাশেই বেড থাকে, তো লিখতে লিখতে কিছুক্ষণ আমি আবার ঘুমায়ও যাই, ঘুম থেকে উঠে আবার লিখি, এরকম হয়। প্লাস আমি আরেকটা জিনিস করি স্ক্রিন প্লে লেখার ক্ষেত্রে, যেটা আমি সাধারণত করি, যখন আমি ডায়লগ লিখি, আমি হচ্ছে ডায়লগ জোরে জোরে অনেক সময় পড়ি। মানে আমি নিজে পড়ি, আয়নার সামনে দাঁড়িয়ে আমার সব অ্যাক্টিংও করি। তো আমার মা বা আমার ওয়াইফ কেউ থাকলে অনেক সময় রাত্রেবেলা হয়তো ভয়ও পাওয়া যায়, কী ব্যাপার, কী চলতেছে। এমন হয় যে মানে মাঝে মাঝে আমি লাইক অনেক জোরে জোরে কথা বলার কারণে মাঝে মাঝে ভাবি যে পাশের কোনো রিল ইয়েরা কেউ আবার পুলিশ কল দিয়ে দেয় কি না, সাধারণত থ্রিলার গল্প যদি লেখা হয়, এরকম একটা টেনশন কাজ করে। বাট এটা আমার মনে হয় যে মানে ডায়লগের ক্ষেত্রে অনেক হেল্প করে। মানে আমি নিজে শুনতে পাচ্ছি কী ধরনের ডায়লগের পেসিং ঠিক আছে কিনা, বা রিয়েলিস্টিক লাগতেছে কিনা, এই ব্যাপারগুলো আমি সাধারণত মেনটেন করি। আমি ছোটোবেলা থেকেই রাত জাগার অভ্যাস, কিন্তু আমি যখন ফুল টাইম রাইটার, সিদ্দিক ভাই যেটা বললো যে আসলে আমি তো অন্য কিছু জব করি না, রাইটিংয়ে আমার মেইন জব, সো ওইটা দিয়ে আমার রুচি চলে আর কি। সো আমি তখন রুটিনটা চেঞ্জ করে ফেলছি, আমি সান টু সান লিখি। আমার মতে হচ্ছে যে দিনের বেলা কাজ হবে, রাতের বেলা এনজয় করব, যেভাবেই করি। সো তো মানে আমি একটু মর্নিং সিকনেস আছে, তো আমি সকাল 10টায় উঠি, 11টা থেকে লিখতে বসি। এর মাঝখানে যদি লিখতে লিখতে যদি বোর লাগে, তখন হয় 10-15 পৃষ্ঠা বই পড়ি, অথবা মুভি দেখি, গান শুনি, অথবা আম্মার সাথে একটু গল্প গুজব করি। আমার আম্মা আবার খুবই মানে চ্যাট করতে খুব পছন্দ করে, কথা বলতে খুব পছন্দ করে। সো আম্মার সাথে কথা বললে হচ্ছে মাইন্ডটা খুলে যায়, আর ওয়াইফের সাথে কথা বললে অনেক সময় মাইন্ডটা আরও খুলে যায় আর কি, অথবা ব্লক হয়ে যায় মাঝে মাঝে। সো এইটাই ট্রাই করি রুটিন হিসেবে। আর আমি বিলিভ করি যে প্রত্যেকটা জিনিস রাইটিং কি, মানে আপনি একটা জিনিসে বেটার কখন হবেন, যখন একটা জিনিস বারবার করবেন। সো আমার কাছে মনে হয় যে বারবার, মানে আমি লাইফে যতটা লিখছি তত বেশি কাটছি বেশি, হ্যাঁ, ডিলিট করছি বেশি, এন্টারের চেয়ে ব্যাকস্পেস চাপ দিছি বেশি। সো মানে এরকমও আছে যে অনেক ভালো ভালো জিনিস হয়তো আমি ফেলে দিছি। সো ওইটা নিয়ে আমার কোনো রিগ্রেট নেই, কারণ আমার ওইটা পার্ট অফ দ্য প্রসেস। কারণ আমি লিখে যাচ্ছি, করে যাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে আই এম হ্যাভিং আ গুড টাইম, কারণ আমি এইটাই করতে আসছি লাইফে। সো আমার কোনো রিগ্রেট নেই এই বিষয়ে। আরেকটা কোয়েশ্চেন ছিল যে নিউ যারা আমাকে মানে অনেকে স্ক্রিপ্ট পাঠায় বা বলে গল্প, আমি দেখি যে তাদের মধ্যে নলেজ আছে, অনেক ইয়াং জেনারেশনের মধ্যে প্রচুর ইনোভেটিভ আইডিয়া আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে মিডিওক্রিটি। আর হচ্ছে তাদের মধ্যে একটা জড়তা আছে, মানে একটা জেদ আছে, মানে আড়ষ্টতা আছে, যে ওর মানে থট থেকে বের হবে না।
আপনার যখন আরেকজনের কাছ থেকে আপনি কিছু নিবেন বা শিখতে চাবেন, তখন আপনার এই বিষয়ের মাইন্ডটাকে ওপেন রাখতে হবে। ওরা সবসময় ওপেন রাখতে পারে না, ওরা অ্যাপ্রোচ করার সময় ওপেন, কিন্তু যখন আমি তাকে বলবো এই জিনিসটা মানে তুমি ইনকর্পোরেট করতে পারো, তখন আবার সে ওপেন না, যে না ভাই আমি এইটা এরকমই দেখতেছি। তাদের সাথে কিছু ডিরেক্টরের পার্থক্য আমি দেখি না আবার অনেক ক্ষেত্রে। সো আমি মনে করবো যে মিডিওক্রিটি আর এই জড়তাটা আড়ষ্টতা যদি বাদ দেয়, তারপরে রাইটিংয়ে আসতে পারে। আর শুধু রাইটিং করে চলাটা, এটা একটা ডিবেটেবল, এটা নিয়ে একটা আলাদা পডকাস্টে হইতে পারে যে শুধু রাইটিং করে কি চলতে পারবো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বা এই অবস্থায়। আমার মনে হয় যে যদি না ফ্যামিলি সাপোর্ট না থাকে, যে ভাই যেটা বললেন যে ওই রকম সাপোর্ট না থাকে, তাহলে অবভিয়াসলি আপনি জব করে চাকরিটা করেন, মানে রাইটিং করেন। আর যদি খুব বড় লাক্সারি না থাকলে আসলে শুধু রাইটার হওয়াটা খুবই টাফ। আসলে আমি এখনও ফাইন্যান্সিয়ালি ঝামেলায় থাকি, বাট দিন শেষে আমার মনে হয় যে অবস্থার পরিবর্তন হবে, সামহাও হচ্ছে অবশ্যই। রাইটিং প্রসেস বলতে আমি মানে শুরুদের সাথে অনেক রিলেট করতে পারছি। মানে আমার ড্রিম ভার্সন অ্যাকচুয়ালি ওইটা, যে নিয়ম করে প্রতিদিন 1 ঘন্টা সকালে বসে লিখতো, বাট এটা আমাকে কোনোভাবেই হয় না। আর ওটা জোর করে আসলে আসে না, আমি সকালে যখন বসি ওটা আসে না। বাট আই হোপ যে একটা সময় ওই ডিসিপ্লিনটা আসবে আমার মধ্যে, কারণ আমি যেহেতু লেকচারার, আমাকে অনেক ধরনের রাইটিং এর মধ্যে থাকা লাগে, রিসার্চ পেপার বা কিছু। সো ওই ডিসিপ্লিনটা আমার আসলেই দরকার, মনে হয় যে দরকার। স্পেশালি বছরে 2-3টা ফিল্ম লিখতে গেলে এক ধরনের ডিসিপ্লিন দরকার। বাট আমি যেটা করেছি, যেহেতু আমার সেকেন্ড জবও আছে, আমি মোস্ট অফ দ্য টাইম আমি রাত অনেক জায়গায়, আমি রাতে লিখতে লাইক করি, আর উইকেন্ডসে লিখি। আর আমিও একদম লাস্ট মোমেন্টে দেখা যায় আগে কিছু কিছু জিনিস লিখছি, কিছু সিনস লিখছি, 3 দিন পরে আমাকে জমা দিতে হবে টানা, তখন 24 ঘন্টা পরে লিখতেছি। এটাই হয়। আর ওই পুশটা না থাকলে, আমার ডেডলাইনের একটা ফিয়ার না থাকলে, ওই অ্যাড্রেনালিন রাশটাও আসে না। এটা ছাড়া অ্যাডভাইস বলতে গেলে আই থিঙ্ক যেটা আমি নিজেও অ্যাডভাইস দিব, which is for any aspiring writers, just write some, মানে as in like একটা আইডিয়া যখন আসে, আমি নিজেও 2 বছর ধরে একটা আইডিয়া ভাবতেছি আমার মাথায়, but I don't have it on paper anywhere, although I'm a writer. So আমার মনে হয় ফার্স্ট স্টেপে ওই অ্যাটলিস্ট সিনপসিস, খুব বাজে কিছু হইলো, বেশিরভাগ সময় মনে হয় যে লিখলে পচা হবে, সো পচা কিছু হইলো, একটা সিন মাথায় আসছে ওটা লিখে ফেলা, বা সিনপসিস বা লং লাইন বা 2টা একটা ডায়লগ মনে আসছে লিখে ফেলা। সো ওই লেখার প্রসেসটা স্টার্ট করলে আসলে স্টার্ট হয়। আদারওয়াইজ রাইটার্সরা অনেক প্রোক্রাস্টিনেটও করে, অনেক রাইটিং ব্লকও থাকে। না হলে এটা ওই যে 5 বছর ধরে আমি একটা প্রজেক্ট ভাবতেছি, এটা কখনোই স্ক্রিপ্ট রেডি না আমার, যদি আমাকে কেউ চায় আমি দিতে পারবো না। তোমার স্ক্রিপ্ট কি রেডি কর? এই হলিউডে বা মানে ইন্টারন্যাশনালি আমি দেখি ওদের 2-3টা স্ক্রিপ্ট থাকে। ওদের এনি টাইম ওরা কোনো নেটওয়ার্কিং ইভেন্টের প্রডিউসারকে মিট করে, ওদের বিভিন্ন ধরনের ভার্জন আছে, 2 পেজের ভার্জন আছে, ফুল স্ক্রিপ্টটা দিয়ে দেয়। ওখানে অনেক কম্পিটিটিভ ওদের, এটাই এরকম। সো ওইটাও আমি এক্সপেক্ট করতেছি না, কিন্তু আমার মনে হয় আমার অ্যাডভাইস হবে যে অ্যাসপায়ারিং রাইটারদের যে রাইট সামথিং। তো কি মানে আমার একটা ভিন্নতা বোধ ছিল আমার মধ্যে, যে আমার মনে হতো যে ডিরেক্টররা মনে হয় আমার সম্পর্কে একটা কথা বলে মার্কেটে, এটা হচ্ছে যে আমি খুব দেরি করি, কিন্তু এখন সবার কথা শুনে আগে যেটা বুঝলাম যে আসলে এটা আমার একটা সহজ না, তো ওইটা কেটে গেছে। তো আমার একটা ব্যাপার আছে, আমি আসলে ডেডলাইনের আগে দিতে পারি না, মানে আমি খুব প্রোক্রাস্টিনেশন করি। একবারও মানে ডেডলাইনের প্যারাটা আমার উপর না আসার পর্যন্ত আমি আসলে আমার লেখা আসে না। যে পড়তে ধরে যে মানে ডিরেক্টর প্যারা দেওয়া শুরু করে, ডেডলাইন ওভার হয়ে যাওয়ার পর আমি যেটা করে, তো হয়তো যেটা গল্পটা মাথায় থাকে, চিন্তা আপনার মধ্যে থাকে, এবং তখন দেখা যায় যে ডেডলাইন আগে চলে আসে, তখন ভাই লিখতেই হবে যেভাবে হোক। তখন আমি আবার এক কাজ করি, তখন আমি মাল্টিপল ডিভাইসে লিখি। আমি কি করি, ফোনে লিখতে থাকি, মানে রাস্তায় যাচ্ছি কোথাও, ফোনে লিখতে যাচ্ছি, ফোনে মিটিং এ আছি, মিটিং আমার কথাবার্তা বলা কিছু না, চিপা দিয়ে লিখতেছি, হ্যাঁ অফিসের মধ্যে লিখতেছি। তারপরে বাসায় গিয়ে রাতে লিখি, যখন আমার সাথে কেউ কথা বলতে পারে না, আমার সাথে আমার আশেপাশের লোক কেউ আসে, চুপচাপ আমার অবস্থা দেখে আমার মা, আমার ওয়াইফ, কেউ অবস্থা কোনো কথাই বলে না, জানে আমি কথা বলে ফিরবা যাবে, এরকম অবস্থা। তবে রিসেন্ট ব্যাখ্যা হিসাবে আবিষ্কার করলাম, ভাইরা অনেক বলতেছিল যে লেখার মাঝখান ছেলের সাথে গিয়ে খেলাধুলা করে আসে, আর আমি আবিষ্কার করলাম যে আমার ছেলে হওয়ার পর আমি আসলে লিখি নাই, মানে লিখি নাই বলতে আসলেই লিখি নাই, মানে আমার পায়ে দিয়ে আমার ছেলে হয়ে গেছে, মানে ওখানে পাইলে আমার লেখালেখি করতে মন চায় না, সময় কাটায়। তো এটা মানে আফটার বিয়ের পরে এবং সবকিছুর পরে তো লাইফ অনেক চেঞ্জ হয়েছে। ইভেন আমার ওই জিনিসটা পাই নাই, যেমন আমি আমার বাসনা তো আমি লিখছি,
ডেডলাইনে বাড়াচ্ছিল বেশি ডেডলাইন সিরিয়াসলি এটা আমার তো আজীবনই কমপ্লিট মানে হয়েছে কি ধরেন ডেডলাইন পার হয়ে গেছে, তখন আমি বুঝি ভাই আমার তো বিয়া আর কি করবো। আর ডিরেক্টর ভাই ঠিক আছে এটা করেন, কিন্তু আমার কিন্তু ছোট্ট করে আগে দিয়ে আর কি করবো, আমিও তো পেচারা পেশে যাচ্ছি, কি করবো। তো বিয়ে টিয়ে করার পরে আমি আগে থেকে বলছি দেখো আমার একটু লিখতে হবে, খুবই আর্জেন্ট একটা কাজ। তো সে একটু ঘুমাইছে, মোবাইল দেখতে দিচ্ছে। তো এরকম একটা অবস্থা হয়েছে না, ওই রাতের মধ্যে না খেয়ে তো ভাই জীবন অনেক করতে পারো। তো এভাবে লিখছি আর কি অনেক। তবে আমি অবশ্যই মানে আমি এটা বলবো যে এটা তো আইডিয়াল অবশ্যই না। তো আমি যেভাবে লিখছি আমি রিকমেন্ড করি কেউ এভাবে লিখেন না, এটা আসলে কোনোভাবে এটা লাইফ না। আর ওই 3-4 দিন যে অবস্থা যায় শরীরের, ওর পরে দেখা যাবে এটা অসুস্থ হয়ে যায়, আবার হাসপাতাল যাওয়া লাগে, ডাক্তার দেখানো লাগে, এটা আসলে আইডিয়াল না। তো বেসিক্যালি আমার তো এই হাই প্রেশারের সমস্যা হয়ে গিয়ে কারণ ওই মেশার নিতে দিতে আমার হাই প্রেশারের সমস্যা, ওষুধ খাওয়া লাগে। তো এটা আসলে মনেও আইডিয়াল না। আমি চাবো যে আসলে কোনো নিউকামার যে আছে সেভাবে করবেন না, তাকে বিন মাফিক লেখার একটা অভ্যাসে আসতে হবে, যেটা সামিউল বললো আমার শুনে খুব ভালো লাগছে। তো আমি হয়তো ট্রাই করবো যে আসলে সান লেখা যায় কিনা, আসলে রাতের সময়টা মুভি দেখো, একটা সিরিজ দেখো, ওয়াইফকে টাইম দাও, মানে এগুলো তো ভাই আসলে তোমার নিজের লাইফে আসলে মেমোরিজ ক্রিয়েট করতে হবে না, খালি লেখালেখি বলতে মেমোরিজ ক্রিয়েট হয় না। তো অনেক ইম্পর্টেন্ট মোমেন্ট মানে লস হয়ে যায়, দেখা যায় সবাই আনন্দ করতে চালিয়ে দেওয়া পারতেছে না, আমার লেখার প্রেশার আছে, সেটা আসলে উচিত না। তো এটা অবশ্যই মানুষ মানে আমার মনে হচ্ছে যে আসলে আমরা তো টিপসটা দিচ্ছি না, আমরা যদি কথাগুলো বলতেছি এগুলো অ্যাভয়েড করলেই তুমি আমার জন্য ভালো হবে। আর একটা জিনিস হচ্ছে যে নিউকামার যারা আছে, আমি একটা জিনিস প্রথমে বলবো, যেটা হচ্ছে ভাই ফার্স্ট অফ অল তুমি আগে ঠিক মানে একটা জিনিস বুঝো যে তোমার ফ্যামিলি রেসপন্সিবিলিটির লেভেলটা কতটুকু। যদি এমন যদি বাসার বড় ছেলে, তোমার বাবা একটা মধ্যবিত্ত মানুষ, কষ্টে মানুষ করছে, এখন তোমাকে তোমার ফ্যামিলি রেসপন্সিবিলিটি নেওয়া লাগবে, তাহলে রাইটিং তোমার জন্য আইডিয়াল কোনো পেশা হবে না। সো তখন তোমাকে অবশ্যই চিন্তা করতে হবে যে আমার রাইটিং এর প্যাশন আছে, যখন আমার নিজের ক্ষেত্রেও হয়েছে, আমি লুকায় লুকায় লিখতাম। আমার মা আমাকে স্ট্রিক্টলি মনে করছিল যে আমার ফাদার যেহেতু এই লাইনে ছিল, মা আমাকে বলতো যে খবর তো তুই লেখা লিখবি, জীবনেও যাবি না, একটা লাইনও লিখবি না। আমি লুকায় লুকায় লিখতাম। আমার ডে জব ছিল, আমি পড়াশোনা করছি অন্য সেক্টরে, কিন্তু ওই যে লুকায় লুকায় লিখতে প্যাশনের কারণে নিচ্ছি। একটা পর্যায়ে যখন একটা বই প্রকাশ হয়েছে, মার কাছে দিচ্ছি যে মাঝে আমার বই মধ্যে আমার নাম লিখে আমার মা অবাক হয়ে গেছে, তুই করে এত মানে করলাম, তাও তুই তো বাবার লাইনে চলে গেছি। এরকম হয়েছে আর কি। তো আমি বলবো ওইটা হচ্ছে মানে আইডিয়া হতে পারে যে আসলে একটা সুন্দর ক্যারিয়ার করো। এখন তো আমি দেখছি অনেক সরকারি কর্মকর্তা শুধু কবিতা লেখে, তো এমন না যে ওনার মানে সরকারি চাকরি করে উনি পারতেছে না, ব্যাংকার দেখি ব্যাংকার উপন্যাস দিচ্ছে, তো পসিবল তো, এটা তো ইম্পসিবল কিছু না। তুমি তোমার আমাদের ক্যারিয়ার করো যেখানে তোমার ফ্যামিলি সাপোর্ট ঠিকঠাক করতে পারবে, ফ্যামিলি সাপোর্টটা ঠিকঠাক রাখাটা খুবই জরুরি। তোমার ফ্যামিলি একটা ক্রাইসিস একটা ঝামেলা আছে, তুমি তোমাকে সাপোর্ট দিতে পারতেছো না, এটা তোমাকে অনেক হীনমন্য দেয় হোক। তো ডেফিনেটলি তোমাকে এটা ঠিক রেখে তারপর করতে হবে। আর যদি তোমার ফ্যামিলি সাপোর্ট অনেক ভালো হয়, বাসার বড় ছেলে না, বা দেখা গেছে যে বাবার আমি আছে, তো বাবা পারিবারিক কোনো বিজনেস আছে, বা বাবা এখনো জব করে, বা একটা ট্যাকেল দিতে পারতেছে, সো তোমার প্রেশারটা নাই, দেন তুমি ফুল টাইম স্টার্ট করো। এবং যেভাবে স্টার্ট করো, ইনিশিয়ালি যদি তুমি জবের সাথে স্টার্ট করো, করতে করতে তুমি যদি কোনো একটা ভালো একটা লিক পেয়ে যাও, ভালো একটা লেখা হয়ে যায়, তোমার যেটা লেখা হিট করে যায়, তুমি যদি মার্কেটটা বুঝতে পারো যে না ভাই আমার পক্ষে পসিবল এখন ফুল টাইম আসা, আমি আবার ফ্যামিলিও মেনটেন করতে পারবো, পাশাপাশি আমার লেখালেখিও চলবে, দেন কনফিডেন্স ফিল করলে তখন আসে। তো এটা একটা ব্যাপার। আর একটা ছোট্ট ব্যাপার বলবো যে ভাই অবশ্যই পেমেন্টের ইস্যুটা খুবই ক্লিয়ার থাকবে এবং নিজেকে ক্লিয়ার করে নেবে, কারণ যেটা হয় যে আমাদের এখন আমাদের অনেকবারই কথা আসছে যে লাভ নেই, এই শেয়ারই না, লাভ নাই, তারপরও তো একটা লেভেলে হয়তো মানে একটা লেভেলে স্যাটিসফ্যাকশন আসে যে না ঠিক আছে আমি তো কথা বলে দিয়েছি, একটা লেভেলের মতো শোনাইতে পারো তুমি, আপনার তো আগেই বলছি ভাই আপনি আমার টাকা দিয়ে দিতে হবে, আপনার কাজ হোক বা না হোক, এগুলো বলে নিতে হবে, এগুলো বলে ফিক্স করে নিয়ে তারপরে কাজ করো। আদারওয়াইজ অনেক ফাঁক খবর থাকবে, কথার মধ্যে পাক্কা হয়ে থাকে, টাকা পয়সা নিয়ে ঝামেলা করবে। তো আমি ওই যে আমি মাঝখানে বললাম যে আমার 2-3 বছর মাঝখানে আমি শুধু রাইটিং এর মধ্যেই ছিলাম, আমি সার্ভাইভ করছি, বাট ওই সময়টার মধ্যে আমি যে পরিমাণ টাকা পয়সা পাই না, ওই টাকা যে জমি কিনা সম্ভব, মানে এত বড় অ্যামাউন্টের টাকা আমি পাই নাই, যেটা আসলে আমার পাওনা ছিল, ওটা আমি ওই যে হয় না জলের মধ্যে থেকে তো কমিয়ে যদি জলে করা যায় না। তো দ্যাটস ওই যে ছোট ইন্ডাস্ট্রি, আমি আজকে যদি একটা ঝামেলা করি, আইন টাইন এগুলো নিয়ে ঝামেলা করি, তাহলে কার থেকে অন্য ডিরেক্টর আমাকে লেখা দিবে না, সে বলবো যে আরে এই রাইটার তো মামলা করে নেয়, তাই না, জ্ঞান করে ওরে তো লেখা দেওয়া যাবে না। সো সেখান থেকে অবশ্যই যতটুকু পারছি ঠিক আছে ভাই, হয়তো 50,000 টাকা পাই, 10,000 টাকা দিয়ে বসে আমাকে দিতে পারতেছি না ভাই, সমস্যা, আমার সিনেমা চলে নাই, মেনে নিস। সো ওই বিষয়গুলো মাথায় রাখতে হবে আসলে, এগুলা
কনসিডার করে তারপরে কিসি করে আসতে হবে। সো ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমার মনে হয় যে স্ট্রিট রাইডিংটা মানে কমপ্লিটলি প্যাশন ড্রিভেন। সো মানে তোমার যদি স্ট্রাগল করার ইচ্ছা না থাকে তাহলে এখানে না আসা খুব বেটার। আর জিনিসটা হচ্ছে তোমার নেসেসিটি কমিট করতে হবে লাইফে, যে আমি আসলে এতটুকু চাই না। কারণ তুমি যখন দেখো তোমার বন্ধু বান্ধব গাড়ি একাই যাচ্ছে এবং তোমার গাড়িটা নাই, তখন খুব প্যারা খাওয়া। তো এই জায়গাটা আসলে সবার আগে মানে তুমি আর্টিস্ট খেতে চাও কিন্তু স্ট্রাগল করবো না, এটা হইতে চায় না। কারণ সোসাইটি আসলে কোনো আর্টিস্টকে আজ পর্যন্ত বুঝছে এরকম খানে, এটা অনেক পরে যেয়ে বুঝতে পারে। সো প্রথম জামানাটা সবসময় স্ট্রাগল। আর্টিস্টকে আসলে সোসাইটিকে বোঝাইতে হয়, মানে এটা সোসাইটির দায়িত্ব না যে আমি আসলে আর্টিস্ট এবং আমি আসলে ভালো কাজ করি এবং আমি আসলে তোমার ডেইলি লাইফে কোনো কিছু অ্যাড করি। সো এইটা আসলে খুব ইম্পর্টেন্ট জিনিস, যে তোমার চিন্তার জায়গায় আমি কিছু অ্যাড করতেছি। আর্টিস্ট তো ওই যে একটা পেন্টিং দিয়ে চিন্তার জায়গায় কিছু অ্যাড করে, সিনেমা দিয়ে, স্ক্রিপ্ট দিয়ে, ওই দিয়ে। সো ওইটা আসলে যখন হয়ে যাবে তখন তোমার লাইফ ইজি, তার পর্যন্ত ইটস লাইক হেলিশ থিং। সো এই স্ট্রাগলটা করার মানসিকতা না থাকলে আমার মনে হয় এটা আসা উচিত না। আর সেকেন্ড জিনিস হচ্ছে যে আমি সবসময় প্রিফার করি যে তুমি সার্ভাইভ করো তারপর তুমি আর্ট করো, কারণ তুমি যদি বেঁচেই না থাকো তোমার আর্টের কোনো ভ্যালু নেই। সো আমার কাছে মনে হয় যে জীবনানন্দ দাস বা ভ্যানগো একজন দুইজনের উদাহরণ আছে, এক্সেপশন ইজ নট এক্সাম্পল। এতটুকুই বলার ভাই। অনেক অনেক ফিলোসফিক্যাল বললো, আমার কথাটা শেষ 1 মিনিট। আমার কাছে খালি যেটা মনে হয় যে ফিলোসফিক্যাল অবভিয়াসলি সেটা স্ট্রাগল করতে হবে আর্টে। আমার কাছে মনে হয় যে একটা সলিউশনের দিকে হতে পারে, একটা ছোট সলিউশন। সেটা আমি পার্সোনালি দেখছি যে আমি অ্যাড ফার্মে জয়েন করার পর আমার সুবিধা হয়েছে। অ্যাড ফার্মের সুবিধা হয়েছে কারণ আমি অ্যাড ফার্মে অনেকগুলো সেক্টর থাকে, আমি কপি রাইটিংয়ে ঢুকছিলাম। সো কপি রাইটিং একটা বেটার জব, কারণ আমি সারাক্ষণ প্র্যাকটিসে থাকি লেখা। তো আমি প্রতিদিন ব্রেন স্টর্মিং এর প্র্যাকটিসে থাকি, যে আমি প্রতিদিন নতুন নতুন আইডিয়া কিভাবে ক্রিয়েট করা যায়, মানে যখন শো তখন বড়দের সাথে বসে এটা ক্রিয়েট কিভাবে করা যায় সেটা লিখতেছি, প্রতিদিন লিখতেছি। এটা হইতেছে না, আবার লেখো, হইতেছে না, 20 বার 30 বার, বিভিন্ন রকম আছে। সো ওইখানে 2-3টা জিনিস কাজ করে। একটা হচ্ছে যে প্যাশন, তারপর হচ্ছে যে ওই যে সহিষ্ণুতাটা খুব ভালো আসে, যে এটা হয় নাই আরো করতে হবে, আরো ভালো করতে হবে, এটা হয় নাই ওটা করতে হবে, ওটা করতে হবে। সো ফিডব্যাক এটা একটা ভালো কাজ হয় এবং সারাক্ষণ লেখার প্র্যাকটিসে থাকা যায়, যাতে করে এবং একই সঙ্গে ওটা একটা জব, সো ওটা থেকে ইনকাম হয়। ওইটার সাথে সাথে যদি আমি কিছু লিখি, তো এখন আমি বলতে এটা সবার সাথে সবকিছু ওয়ার্ক করবে তা না, মানে বলছি যে এটা একটা টিপস হতে পারে যে আমি রাইটিং এর ভিতরে থাইকা আমি সারাক্ষণই আসি, আইডিয়েশনের ভিতরে আসি। সো হয়তো বা পাশাপাশি এটা একটা জব, তাহলে সাথে আমি রাইটিং করতে পারি। আমি এখনো ওইটাই করতেছি, কেউ ট্রাই করে দেখতে পারে।